বিয়ে করবি আমায়? এটা কখনো সম্ভব না, আপনি আমার চেয়ে অনেক বড়, বললামই তো। তাছাড়া দুজনের মধ্যে বয়সের পার্থক্য 3 থেকে 4 বছর, এটা কখনোই সম্ভব নয়। তাহলে আমার সাথে রুম ডেট করবি? সি নাজুবিল্লাহ, কি বলছেন এগুলা? হ্যাঁ ঠিক বলছি, চল আমি তোর সাথে রুম ডেট করবো এখনই। ছি, আপনি কখনো ভালো হবেন না। আমার ভালো হওয়ার দরকার নেই, তোর সাথে রুম ডেট করার দরকার আছে, চল। আপনার লজ্জা বলতে কিছুই নেই। ছি, আপনি কি করে এমন কথা বলতে পারেন? আপনার চেয়ে বয়সে ছোট একটা ছেলের সাথে। যাকে ভালোবাসি, যাকে বিয়ে করতে চাই, তার সাথে এগুলো বললে লজ্জা হবে কেন? তুই কি জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? এত কথা বলার সময় নেই। তখন সাথে সামিয়ার বান্ধবী ছিল, তাদেরকে বলল, কিরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? একে ধরে আমার রুমে নিয়ে যা। যেহেতু রাজি হচ্ছে না, তাহলে আজ রুম ডেট করব, তারপর জোর করে বিয়ে করব। ধর এটাকে। তখন সামিয়ার বান্ধবীরা আমাকে ধরতে আসবে, তখন আমি দৌড় দিলাম। আর সামিয়া বলল, ধর এটাকে, চলে যাচ্ছে তো, ধর। এ বলে আমার পিছন পিছন দৌড়াতে লাগলো, আর আমি আরও জোরে জোরে যেতে লাগলাম। কিন্তু আমার সাথে দৌড়ে সামিয়া পারল না। তখন সামিয়া জোরে বলল, ঠিক আছে, আজ না হয় চলে গেলি, যা। আবার তো আমার এলাকায় আসতে হবে কোনো একদিন, তখন দেখব কি করে যাস পালিয়ে। তখন সোজা বিয়ে করে নেব তোকে। তখন সামিয়া চলে গেল। আর আমি আরও কিছুটা দৌড়ে থেমে হাঁপাতে হাঁপাতে বললাম, কি সাংঘাতিক মেয়ে, রুম ডেট করার শখ আমার সাথে। বলে কি আমায় নাকি ভালোবেসে বিয়ে করতে চায়। কখনো তোকে বিয়ে করব না, আর ভালোবাসবো না। শয়তান মায়া, ফাজিল মায়া, আর এলাকায় আসবো না। এই বলে আমি হাঁটতে শুরু করলাম বাসার উদ্দেশ্যে। ও, আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না, তাই না? আচ্ছা আমি বলছি তাহলে। আমি বাসায় ফিরতেছি ক্রিকেট খেলে। আজ আমাদের পাশের এলাকার সাথে খেলা ছিল। ওই এলাকা আমি বেশি একটা যাই না, খেলা না হলে অথবা আমাকে কেউ না ডাকলে প্রয়োজন ছাড়া যায় না। না আসার অবশ্য কারণ আছে এলাকায়, কারণ এই এলাকার মেয়ে সামিয়ার ভয়ে। সামি আমাকে বিরক্ত করে, তাই আমি যেতে চাই না। সামিয়ার বড় ভাই এই এলাকার মাস্তান, সবাই থেকে মোটামুটি ভয় পায়। তাই সামিয়া তার বোন বলে যা খুশি তাই ভাব নিয়ে চলে, তাকেও ভয় পায় না। সামিয়া আমাকে ভালোবাসে, এটা সে বলেছে অনেক আগেই, কিন্তু আমি না বলে দিয়েছি। তবু আমার পিছু ছাড়তে রাজি নয়। আমি না করে দিয়েছি সিনিয়র বলে, আর এমন ছেলেদের মতো চলে বলে। কিন্তু সামি আমাকে ভালোবাসে, তাই না করে দেওয়ার পরেও ছাড়তে রাজি না। আজ খেলায় অবশ্য আমরা জিতে যাই। খেলা শেষ করে ব্যাট নিয়ে বাসায় ফিরছিলাম হাঁটতে হাঁটতে, তখনই সামি আমাকে ডাকলো। আর কি বললো তা তো আপনারা জানেনই। এবার গল্প পড়তে থাকেন, বাকি পরিচয়ে সবই জেনে যাবেন। এদিকে আমি ওই এলাকা থেকে নিজের বাসায় চলে আসি। আর আমি বাসায় যাওয়ার সাথে সাথে আমার বোন এসে রেখে বলে, ওই শয়তান কুত্তা বান্দর, তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে গেলি কেন? আরে রিল্যাক্স, কুল, ঠান্ডা হওয়া, মাথা গরম করিস না। তোর রিল্যাক্সের গুষ্টি কিলাই। টাকা দে আমার। কত কষ্ট করে আব্বুর কাছ থেকে কান্নাকাটি করে 500 টাকা নিয়েছি, আর সেটা নিয়ে সে চলে গেছে। জলদি টাকা দে আমার। টাকা? কিসের টাকা? কবেকার টাকা? কখন নিলাম? আমি তোর কোনো টাকা নিইনি। আসছে আমার সাধু শাস্তে। বিলাই কি মাছ খেয়ে বলে আমি খাইনি, মাছ আপনারা খাইছেন। আমি জানি টাকা তুই নিয়েছিস। জলদি টাকা দে আমার, নয়তো খুব খারাপ হবে। দিব না টাকা। তোকে আমি এই টাকা দিতে যাব কেন? হ্যাঁ, এই টাকা আমি আমার ছোট্ট মিষ্টি বোনের কাছ থেকে নিয়েছি, তোকে কেন দেব? তোর মিষ্টির গুলি মারি। তুই টাকা দে বলছি আমার, নয়তো খুব খারাপ হবে কিন্তু। টাকা দিতে বলছি তোকে। দিব না টাকা আমি। টাকায় কি তোর নাম লেখা আছে যে তোকে দিতে হবে? যা সর সামন থেকে। দিবি না তো টাকা? না, দিব না। তখন আদি বাড়ি গিয়ে চিল্লাতে চিল্লাতে বলল, আম্মু, ওই আম্মু, কই তুমি? দেখো তোমার বান্দর পোলা আমার টাকা দেয় না। আম্মু কিছুই বলবে না। শয়তান বান্দর, তুই দাঁড়া, আমি আসছি। এই বলে আদিবা চলে গেল তার রুমে। তখন আমি আস্তে আস্তে বললাম, যাক, পাগলি বোনটাকে রাগাতে ভালোই লাগে। তখন আমি দেখি আদিবা একটা লাঠি নিয়ে আসলো। আমি বললাম, এরে কাম সারছে, আজ তো দেখি একটু বেশি রাগে ফেলছি, জলদি পালাতে হবে, নয়তো সবগুলো মায়ের আমার উপর পড়বে। তখনই আদিবা এসে বলল, আম্মু কিছু না বলুক, আমি তো আছি। দাঁড়া, তোকে লাঠি দিয়ে মেরে তারপর বুঝাচ্ছি। তখন আমি বললাম, কি, তুই তোর বড় ভাইকে মারবি? আগে মার দিয়ে নে, তারপর দেখা যাবে কে বড় কে ছোট। যখন আমাকে মারতে আসবে তখন আমি উঠে দৌড় দিলাম। তখন আদিবা বলল, দৌড় দিলি কেন শয়তান? দাঁড়া তুই। মায়ের খাওয়ার শখ নেই আমার, তাই দৌড় দিছি। এই বলে আমি আমার আম্মুর রুমে চলে গেলাম।
গিয়ে আমার আম্মুর পিছনে লুকিয়ে পড়ি আর বললাম, আম্মু বাঁচাও, তোমার মেয়ে দেখো আমার মারে। তখন আদিবা রাগি গলায় এসে বলল, আম্মু তুমি সরে যাও, আজ মেরেই ফেলবো একে। তখন আমার আম্মু বলল, এই তোদের কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? কি ছোট বাচ্চাদের মতো ঝগড়া মারামারি লেগেই থাকিস সারাদিন? তোরা কি এখনো ছোট মানুষ যে এইভাবে ঝগড়া মারামারি করিস? সারাদিন ঝগড়া মারামারি করেই এই ছাড়া আর কোনো কাজ নেই? একটা না একটা নিয়ে ঝগড়া মারামারি করবেই। আমি কি তোমার বান্দরপোলার সাথে ঝগড়া লাগতে আসি? তোমার বান্দরপোলা আমার সাথে ইচ্ছে করে ঝগড়া লাগে, তাহলে আমি কি করব? ছেড়ে দেবো নাকি? তুই যাস কেন এই বান্দরের সাথে লাগতে? আম্মু তুমি আমার বান্দর বললে? তো কি বলবো, ভালো বলবো? মেয়েটার সাথে সারাদিন ঝগড়া মারামারি লেগেই থাকিস। আম্মু তোমার বান্দরপোলারে বলো আমার 500 টাকা দিতে, আমার ব্যাগ থেকে নিয়ে গেছে। কিরে তুই ওর টাকা নিতে গেলি কেন? আর আম্মু আজ খেলা ছিল, প্রতিজনের 500 টাকা করে দেওয়ার কথা। আমার কাছে টাকা ছিল না, তাই ওর টাকা নিয়ে গেছি। সমস্যা নেই, ম্যাচ জিতে আসছি, টাকা যায়নি। শয়তান, তুই আমার টাকা নিয়ে গেলি কেন? খেলায় দিতে? যেভাবে বলছে মনে হয় আমার কাছে থেকে টাকা নেয় না। এই নে তোর টাকা। এটা আবার জাল টাকা না তো? দেখছো নি কি সন্দেহ করছে? হতেই পারে। হয়েছে এখন, নীরব তুই রুমে যা তো। ঠিক আছে যাচ্ছি। এবার আমি চলে যাচ্ছিলাম, তখনই আমি আদিবার চুল ধরে জোরে একটা টান দিয়ে বললাম, পেতনি শাকসুন্নি পোড়ার বউ। এই বলে দৌড় দিলাম। তখনই আদিবা বলল, উফ মা, শয়তান বান্দর, তুই দাঁড়া, আমি আসছি, তোর হাত ভাঙবো। আমি তখন দৌড়ে যেতে যেতে বললাম, আয় না আয়, সাহস থাকলে বুড়ার বউ। তখন আদিবা দৌড়াতে যাবে, আমার আম্মু ধরে থামিয়ে দিল। তখন আদিবা বলল, কি হলো, আমায় আটকালে কেন? ছাড়ো। দেখছো তোমার বান্দরপোলা চুলে কত জোরে টান দিল। থাক মা, মন খারাপ করিস না, এটা কোনোদিন ভালো হবে না। এটা একটা শয়তান, তুই এটার কাছে যাবি না। এরপর যদি আমার কাছে আসে তাহলে কিন্তু খুব মার দিব, তখন কিছু বলতে পারবে না। তুই যাবি না ওর কাছে, আয় বসে পড়। এদিকে আমি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে এলাম আর ভাবতে লাগলাম, বোনটাকে জ্বালাইতে ভালোই লাগে কেন জানি। তারপর আমি আমার ড্রেসগুলো চেঞ্জ করে ফ্রেশ হতে গেলাম। চলুন এখন আরেকটু পরিচয় করে দিই। এতক্ষণ যে ঝগড়া করলাম আমি আর আমার বোন, কিন্তু দুজনেই সাংঘাতিক দুষ্ট। আমরা সারাদিন বাসায় থাকি, তাহলে কাউকে শান্তিতে রাখি না। টম অ্যান্ড জেরির মতোই ঝগড়া মারামারি লেগেই থাকে, কিন্তু যতই ঝগড়া মারামারি করি না কেন কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। দুজনে ভাই বোন দুজনকে অনেক ভালোবাসি। যতই ঝগড়া মারামারি করি না কেন, রাগ অভিমান করি না কেন, সেটা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, তারপর সব ভুলে এক হয়ে যায়। আমি পরিবারের বড় ছেলে, আদিবা ছোট। আমি এবার সবেমাত্র ইন্টারে উঠলাম, আর আদিবা ক্লাস 9ম শ্রেণীর শিক্ষার্থী। আমার আব্বু ছোট একটা বেসরকারি কোম্পানির ম্যানেজার হিসেবে আছে, আর আমার আম্মু বাসায় এই আমাদের দুজনকেই সামলায় আর রান্নাবান্না করে। এখন চলুন আবার গল্পে ফেরা যাক। পরিচয় না হয় আবার গল্পের মাঝে সবই জানতে পারবেন। আমি ফ্রেশ হয়ে এসে শুয়েছি, তখন ফোনটা হাতে নিয়ে ফেসবুকে চলে যাওয়া মাত্রই দেখি সামিয়া তার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড পিকচার আপলোড করা হয়েছে, আমার ছবি দিয়েছে। আমি এটা দেখে খুবই অবাক হয়েছি। ক্যাপশনের লেখাটা দেখে আমি আরও অবাক হয়ে গেছি। লেখাটা ছিল, শোনো এলাকাবাসী, এটা হচ্ছে আমার হবু বর, সো সাবধান, এই দিকে কেউ নজর দেবে না। আর এলাকার মেয়েরা তোমাদের বলছি, আমার হবু বরের দিকে ভুলেও তাকাবে না। আমি অবাক হয়ে গেছি সামিয়ার কাণ্ড দেখে। সামিয়াকে আমি ইনবক্সে নক দিলাম, সাথে সাথে সামিয়া রিপ্লাই দিয়ে বলল, আমার হবু স্বামী বলো, স্ত্রীকে আজ কি করে মেসেজ দিলে? ফালতু কথা রাখেন, দেখেন আমি আপনার স্বামীটামি না। আর এটা কেন করলেন? আমার পিক আপনার প্রোফাইলে দিয়ে এটা কে লিখলেন? তোমার পিক দিয়েছি এলাকাবাসীকে, জানাতে হবে না, দেখাতে হবে না এটা আমার হবু স্বামী হতে যাচ্ছে? দূর, আপনি আসলে মানুষ না, ফাজলামো না করে ডিলিট করেন বলছি এটা। একদম না, এটা কখনো ডিলিট করব না, ভুলেও না। এটা আমার হবু স্বামীর পিক। নয়তো ব্লক করে দেবো আমি। তুমি ব্লক করতে থাকো, আমি আরও আইডি খুলতে থাকি। আর ব্লক করলে কিন্তু খুব খারাপ হবে, যা তুমি কল্পনাও করতে পারবে না। কেন এমন করছেন? আমি তো আপনাকে ভালোবাসি না বললামও, তবুও কেন এমন করছেন? কবি বলিয়াছেন, কিছু ছেলেরা একটু তেরাই টাইপের হয়, কারণ এদের ভিতরে তেরা অ্যান্টিভাইরাস দিয়ে দিছে, যার কারণে তারা ভালোবাসায় জড়াতে চায় না। তাদেরকে বলছে আমাদের সোজা অ্যান্টিভাইরাস দিয়ে ঠিক করতে, রাজি না হলে পিছনে লেগে থাকতে। ঠিক কোনো এক সময়
নিজের করে নেবে, কিন্তু এই কবিটা কে ছিল আজও জানি না। তোর আপনার সাথে আর কথাই বলবো না, জান। যেও না গো প্লিজ আমায় ছেড়ে। আগামীকাল তোমাকে তুলে নিয়ে আসবো তোমার কলেজ থেকে। এখন চলে গেলে? আমার ফোনে টাকা এমবি কিছুই নাই। এই বলে আমি অফলাইনে চলে যাই আর মনে মনে বলতে থাকি, এই মাথায় কতগুলো তার ছিঁড়ে গেছে কে জানে। বললাম ভালোবাসি না, তবুও পিছিয়ে পড়ে আছে। আগামীকাল কি হয় কি জানে। যাই হোক, কলেজ থেকে নিয়ে আসতে পারবে না। তখন আমি লক্ষ্য করলাম আমার ফোনে মেসেজ আসলো। আমি মেসেজটির দিকে তাকিয়ে অবাক হয়ে গেছি, কারণ আমার ফোনে কেউ 500 টাকা লোড করে দিয়েছে মাত্র। তখন আবার আরেকটি মেসেজ আসলো, 60 জিবি ইন্টারনেট কেউ লোড করে দিয়েছে। এটা দেখে আমি আরও অবাক হয়ে গেলাম আর চমকে উঠলাম। তখনই আমি অবাক হয়ে বললাম, কি দেখছি এগুলো আমি? এটা কি করে হতে পারে? না, এটা তো হতেই পারে না, এটা স্বপ্ন নিশ্চয়ই। তখনই আমার ফোন বেজে উঠলো অপরিচিত নাম্বার থেকে। তখন আমি রিসিভ করে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? তখন ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে বলল, আমি সামিয়া বলছি, তোমার পাশের এলাকার। দূর, আপনি কেন আবার আমায় কল দিয়েছেন? আর আমার ফোন নাম্বার কোথায় পেলেন? ফোন নাম্বার যেখান থেকেই পাই না কেন তা জানা তোমার দরকার নেই। শোনো, আমি তোমার ফোন নাম্বারে 500 টাকা লোড করে দিয়েছি আর ফোনে ইন্টারনেট পাঠিয়েছি। এগুলো শেষ করে বলবে আবারও পাঠাবো, কিন্তু সাবধান, অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বললে মেরে হাড্ডি সব ভেঙে ফেলবো। তখন আমি রাগী গলায় বললাম, আমি আপনাকে বলছি আমার ফোনে লোড করে দিতে। কে বলছে আপনাকে লোড করতে? কেউ বলেনি, আমি আমার হবু স্বামীর ফোনে লোড করে দিয়েছি। লাগলে আরও দিব, আবার সব কিছুই তো তোমার। উফ, আর কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না, আমার পিছনে পড়ে থাকবেন না। তবুও কেন কথা শুনছেন না? এমন কেন করছেন? পিছনে পড়ে আছি থাকবো, তবুও তোমাকে ভালোবেসে যাব। এখন না হয় রাজি না, ঠিক কোনো এক সময় হয়ে যাবে রাজি, আর তখন আঠার মতো লেগে যাব আমি। ডাকবো তখন কাজী। দূর, আপনি আসলে একটা পাগল। তবে সেটা তোমার জন্য পাগল। বুঝতে পারছি, আপনার মাথার সব তার ছিঁড়েছে। হয়তোবা তাই। তোমাকে দেখার প্রথম দিন ক্রাশ খেয়েছি সেদিনই, নিজেকে হারিয়ে ফেলেছি সেদিনই। তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে প্রতিদিন, মনটাতে তোমারই ছবি আঁকে সারাটা দিন। চোখের পাতা বন্ধ করলে স্বপ্নে দেখি তোমাকে। দূর, ফোন রাখেন তো আপনি এখন এইসব আচারের কথা রেখে। আর একটু কথা বলি। আপনি ফোন কাটবেন নাকি আমি কাটবো? আরেকটা কথা, ফোনে লোড করার টাকা আমি আপনাকে দিয়ে দেবো। আর একটা কথা, আপনার সাথে আমার যায় না, আমাদের বয়সের অনেক পার্থক্য। সামিয়া তখন রেগে গিয়ে বলল, উফ, বয়স পার্থক্য বারবার এই একটা কথা বলিস কেন? তোর সাথে এখনো ভালো করে কথা বলছি কারণ তোকে ভালোবাসি, নয়তো এতক্ষণে ঘূর্ণিঝড় বয়ে যেত তোর উপর। বয়স কোনো ব্যাপার না, এখন সিনিয়র জুনিয়র প্রেম ভালোবাসা বিয়ে বেশি হয়। আর আমি তোকে ভালোবাসি, আমি বয়স নিয়ে সিনিয়র নিয়ে কোনো কথা শুনতে চাই না। আর একবার উল্টোপাল্টা কথা বললে তোর বাসায় গিয়ে মেরে আসবো। আমি টাকা দিয়েছি, আরও দিব। যদি সেগুলো ফেরত দেওয়ার কথা বলিস আর একবার, তাহলে সত্যি সত্যি তোকে কিছু একটা করব। তখন আমি কিছুটা ভয় পেয়ে গেলাম আর ভয়ে চুপ করে রইলাম। তখন সামিয়া শান্ত গলায় বলল, আমার প্রিয় হবু স্বামী, সুন্দর করে খেয়ে দিয়ে শুয়ে পড়ো তুমি, আমি ফোন রাখছি এখন। এই বলে সামিয়া ফোন কেটে দিল। তখন আমি মনে মনে বললাম, শয়তান মেয়ের কথাই শোনে না, হেব্বি তেরা মেয়েটা। যাক, ভালোই হলো, ফ্রিতে এতগুলো টাকার এমবি পেয়ে গেলাম। তখন আমি ফোনটা নিয়ে ফেসবুকে আবার চলে যাই। তখন দেখলাম আমাদের এলাকার মেয়ে ঝুমুর ফেসবুকে তার ফটো আপলোড করেছে। তখন আমি লাভ রিয়েক্ট দিলাম আর একটা কমেন্ট করলাম আর ইনবক্সে গিয়ে মেসেজ দিলাম, আমি আর ঝুমুর ভালো বন্ধু, আমরা একই কলেজে একই ক্লাসে পড়ি। তখন ঝুমুর উত্তর দিল আর আমি বললাম, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। আজ তোকে এই ছবিতে খুব সুন্দর লাগছে, ক্রাশ খাওয়ার অবস্থা। তাই নাকি? খুব সুন্দর লাগছে এই ছবিতে, পুরাই ময়দার ডিব্বা। যা শয়তান বান্দর হারামি, তোর সাথে কোনো কথা নাই। রাগ করিস না, খুব সুন্দর লাগছে, পুরাই কিউটি ডিব্বা। লজ্জা দিস না তো। যা বাবা, এতে লজ্জার কি হলো? প্রশংসা করলাম। থাক, আর প্রশংসা করতে হবে না, বাদ দেই কথা। এখন বল আঙ্কেল আন্টি কেমন আছে? ভালোই আছে। তোর বাসায় সবাই কেমন আছে? ভালোই আছে। আগামীকাল কলেজ যাবি না? যাব, একটু লেট হবে হয়তো, কিছু কাজ আছে। ঠিক আছে, তাহলে আগামীকাল দেখা হচ্ছে। আমি সাথে সাথেই ফেসবুক থেকে বেরিয়ে আসলাম, অফলাইনে চলে গেলাম।
তারপর ফোনটা চার্জে বসিয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর খাবার খাওয়ার জন্য ডেকে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। সকাল উঠে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য চলে গেলাম খাবার টেবিলে। গিয়ে দেখলাম আমার বোন বসে আছে। তখন আমি কি আদিবার মাথায় টোকা দিয়ে বললাম, কিরে বুড়োর বউ, তুই রান্না করে নাকি এখানে কি করিস? তখন আদিবা রাগী গলায় বলল, মেরে মুখ ভেঙে দিব বুড়োর বউ বললে। তুই বুড়ির জামাই, শয়তান কুত্তা। তাই নাকি? বুড়োর বউ বলে কি? উফ, দেখ, বুড়োর বউ বলবি না। আমি কি বিয়ে করছি নাকি? তাহলে তুই রাগিস কেন? কেমন জানি শুনতে খারাপ লাগে। তাই তো তোকে বুড়োর বউ বলছি, বিয়ে করিসনি বলে। তোকে সুন্দর দেখে একটা বুড়োর কাছে বিয়ে। তখন আদিবা জোরে চিল্লাতে বলল, আম্মু, ওই আম্মু, দেখো তো তোমার বান্দর পোলা আবার সকাল সকাল রাগ উঠাচ্ছে। তখন আমার আম্মু রান্নাঘর থেকে এসে বলল, আমি যদি এখন রান্নাঘর থেকে আসি তাহলে তোদের দুটোকে আজ মেরে তক্তা বানাবো। ওই এত আম্মু আম্মু করিস কেন? কিছু হলে আম্মু বে, জিব্বা কেটে দেবো শয়তান কোথাকার। তখনই আম্মু আসলো আর বলল, এই নে ডিম দুটা সিদ্ধ করা, দুজনে খেয়ে নে, আমি খাবার নিয়ে আসছি। ডিমটা চেলে দিতে আমায়। ছিলে নে, আমি পারবো না। আমার আম্মু চলে গেল। তখন আদিবা বলল, দে, আমি ছিলে দেই। ইস শখ কত! আমি শিয়ালের কাছে দেবো মুরগি রাখতে, দরকার নেই, আমি নিজেই ছিলে নেব। যদি ডিমটা দিতি তাহলে আর খুঁজেই পেতি না। জানি তো, তাই দেইনি। তারপর দুজনে ডিম ছিলে খেয়ে নিলাম। কিছুক্ষণ পর আমার আম্মু খাবার নিয়ে আসলো। তখন বললাম, আম্মু আব্বু কোথায়, দেখছি না তো ঘুম থেকে উঠেই। তখন আদিবা বলে উঠলো, আব্বু চলে গেছে, আজ সকাল সকাল কাজ পড়ে গেছে তাই। ও আচ্ছা। তারপর আমি আর আদিবা খাবার খেয়ে চলে গেলাম যে যার রুমে। আমি গিয়ে রেডি হয়ে কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমার আম্মুর কাছ থেকে বলে, আদিবার স্কুল অন্য রাস্তায়, তাই আমি দিয়ে আসতে পারি না। তখনই দেখলাম সামনে তানিম দাঁড়িয়ে আছে, আমার বন্ধু। তখন তানিম কাছে এসে বলল, তুই চলে আসছিস? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এত তাড়াতাড়ি চলে আসলি কেন? আজ এখনো 1 ঘন্টা সময় আছে। দূর, বাসা আর ভালো লাগে না তাই চলে আসছি। তাহলে আমার বাসায় চলে আসতি। ভালো লাগছিল না তাই যেতে পারিনি। ঠিক আছে চল। তারপর আমি আর তানিম হেঁটে হেঁটে চলে যেতে লাগলাম। আমার কলেজ বেশি একটা দূরে না, হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট লাগে। তারপর আমি আর তানিম হেঁটে হেঁটে যেতে লাগলাম। পাশের সামনের একটা এলাকার রাস্তায় যোগ হয়েছে, আর আমি যে এলাকায় সেটাও ওই এলাকায় যোগ হয়েছে। দুটো রাস্তা যোগ হয়ে গিয়ে একটা রাস্তা হয়েছে। সামনে থেকে তখনই দেখি সামিয়া তার সামনে বান্ধবী তিনে দাঁড়িয়ে আছে, হাতে হকি স্টিক নিয়ে। তখন তানিম বলল, কি ব্যাপার, সামিয়া আজ এখানে দাঁড়িয়ে আছে কেন? তাই তো, সামিয়া তো এখানে এসে দাঁড়িয়ে থাকার কথা না। নিশ্চয়ই কাউকে মারতে আসছে, হাতে দেখ হকি স্টিক। হয়তো তাই হবে। তখন আমি তাদের সামনে যাওয়ার পর সামিয়া পথ আটকে ধরলো আর বললাম, কি হলো, পথ আটকে রাখলেন কেন? তখন সামিয়া আমার শার্টের কলার ধরে রাগী গলায় বলল, তোকে আমি কি বলেছিলাম কোনো মেয়ের সঙ্গে কথা বলতে না? আর তুই কোন সাহসে ফেসবুকে গিয়ে ঝুমুরকে লাভ রিয়েক্ট দিল আর কমেন্ট করে কি বললি? তোমাকে খুব সুন্দর লাগছে তাই না? আমি তো সামিয়ার কথা শুনে পড়ে অবাক। তখন মনে মনে বললাম, এই মেয়ে কী করে জানলো আমি ঝুমুরকে লাভ রিয়েক্ট দিয়েছি কিনা, কমেন্ট করেছি কিনা? এ তো দেখি সিআইডির মতো লেগে আছে। তখন সামিয়া রেগে চিল্লে আবার বলল, কি হলো কথা বল, উত্তর দে আমার। কেন তুই গিয়ে অন্য মেয়েকে বলবি তোমাকে অনেক সুন্দর লাগছে? কেন বলবি এই কথা? আমি সামিয়ার এমন ব্যবহার দেখে অনেকটা অবাক হয়ে গেছি, আর সামিয়ার রাগ দেখে ভয় পেয়ে গেলাম। তখন আমি বললাম, না মানে ঝুমুর আমার বন্ধু, একই কলেজে পড়ি, একই ক্লাসে, তাই তার প্রশংসা করলাম। তোর প্রশংসার গুলি মারি। তুই বলবি কেন তাকে সুন্দর লাগছে? তোর বন্ধু থাক আর যাই থাক, আমি নিষেধ করার পরেও কেন তুই গিয়ে অন্য মেয়ের দিকে তাকিয়ে তারিফ করবি? আমি না করে দিয়েছি কোনো মেয়ের দিকে তাকাতে? সামিয়া রেগে চিল্লিয়ে বলল কথাগুলো। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম আর চুপ করে রইলাম। সামিয়া অনেক রেগে আছে, আমি জানি এখন কিছু বলে আরও রেগে যাবে, তাই আমি চুপ করে রইলাম। তখন সামিয়া হকি স্টিক নিয়ে আমাকে 2টা পায়ে বাড়ি দিল। আমি ব্যথা পেয়ে সাথে সাথে মাটিতে বসে পড়লাম। তখন সামিয়া আমার কলার ধরে দাঁড় করিয়ে গাড়ির সাথে চেপে ধরলো। তুই শুধু আমার আর কারো না, তুই যদি ভুলেও আর কোনো মেয়ের দিকে তাকাস তাহলে জানে মেরে ফেলবো তোকে, তারপর নিজেও মরবো। তুই আমার রাগ জানিস কেমন ভয়ঙ্কর। তখন আমি কান্না ভেজা কণ্ঠে বললাম, আপনি এমন কেন করছেন আমার সাথে, প্লিজ ছাড়ুন আমায়। তখন স্বামী হকি স্টিক ফেলে এক হাতে গলা চেপে ধরে আর এক হাতে
আমার গাল চেপে ধরে বলল, একদম মেরে ফেলবো আর একবার এই কথা বললে। তোকে ভালোবাসি আমি। তখনই তানিম এসে ভয়ে ভয়ে বলল। আপু আমাদের কলেজে যেতে লেট হয়ে যাচ্ছে। তখন সামিয়া রেগে তানিমকে বলল। তো সেটা আমায় বলিস কেন? তুই যা। তখনই তানিম ভয় পেয়ে গেল, আর কিছু না বলে চলে যাচ্ছিল। তখন আমি ডেকে বললাম, তানিম দাঁড়া, আমি যাব 1 মিনিট। এই বলে আমি যেতে চাইলাম, কিন্তু সামিয়া যেতে দিল না। গলা চেপে ধরে আসছে। তখন বলল, আমি তোকে যেতে বলছি। প্লিজ এখন যেতে দিন, কলেজের সময় হয়ে যাচ্ছে। তখন সামিয়ার এক বান্ধবী এসে বলল, সামিয়া ছেড়ে দে, এখন কলেজে যেতে দে, পরে না হয় দেখিনিস। ঠিক আছে, তোরা একটু ওদিকে যা। তখন সবাই অন্যদিকে চলে গেল, আর সামিয়া আস্তে আস্তে তার ঠোঁট আমার কাছে নিয়ে আসতে লাগলো। তখন আমি বললাম, কি করছেন আপনি? এত কাছে আসছেন কেন? চুপ, মাথা অনেক গরম হয়ে গেছে, ঠান্ডা করতে দে। তখন সামিয়া আমার মাথায় শক্ত করে ধরে আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। আমি তো অবাক হয়ে গেলাম, টাসকি খেয়ে গেলাম। সামিয়া কিস করে 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, বাহ, হেভি টেস্ট তো তোর ঠোঁট। তখন আমার ধ্যান ভাঙলো, আর বললাম, এটা কি করলেন আপনি? কেন, কিস করলাম, ভালো লাগেনি, আবার করব? না না, আপনি এটা কেন করলেন? হ্যাঁ, আমার মাথা ঠান্ডা করতে। আর শোন, তোর ফেসবুক পাসওয়ার্ড আমায় দিয়ে যা। বল তোর ফেসবুক পাসওয়ার্ড কি? আমার ফেসবুকের পাসওয়ার্ড আপনাকে দিব কেন? তখন সামিয়া অকিস্টিক নিয়ে বলল। এখন বল, দিবি নাকি এটা দিয়ে মারবো? তখন আমি ভয়ে ভয়ে দিয়ে দিলাম। তখন সামিয়া বলল, এখন যা। আর একটা কথা, ফেসবুকে তোর আইডি পাসওয়ার্ড যেন না পরিবর্তন হয়। আর যত তাড়াতাড়ি পারিস এই কলেজ থেকে অন্য কলেজে যাবি। আর কলেজে গিয়ে কোনো মেয়ের দিকে তাকাস না, কথা বলবি না, ফেসবুকেও কোনো মেয়ের দিকে তাকাস না, লাইক কমেন্ট করবি না। যা এখন। আর একটা বিকেলে আমার এলাকায় আসবি। এখন যা। তখন আমি আর কোনো কথা না বলে চুপ করে চলে আসলাম। তানিম ভয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি তানিমের কাছে যাওয়ার পর বললাম, আমি মনে করছি তোকে আজ যেতে দিবে না কলেজে। কি যে বলিস তুই? আচ্ছা, পায়ের যে বাড়ি দিল, ব্যথা পাইসনি? অনেক ব্যথা পাইছি, এখনো ব্যথা করছে মনে হয়, ফুলেই গেছে। কি সাংঘাতিক মেয়ে, সামান্য লাইক কমেন্ট করছিস বলে মেয়ের আইডিতে এত দাম কি দিল, মারলো? শয়তান মেয়ে, কথা বলে শুনেই না, তেরা মেয়ে। বিয়ের আগে এত কড়া শাসন, বিয়ের পর কি করে যে জানে এই মনে। আজ তোর ভাগ্য ভালো, তোকে আজ মেরেছে কম। যে রাগ দেখলাম তার তুলনায় মায়ের কমে হয়ে গেছে। আর একটু মায়ের দিলে ভালো হতো। শালা তুই মনে মনে এটাই মনে হয় বলছিলি, আরও মারতে, তাই না? তা ঠিক, একটু একটু দোয়া করছি। এই বলে তানিম ঠিক করে এসে দিল। তখন বললাম, শালা হারামি, তুই দাঁড়া, আমি তোকে এখনই দিচ্ছি মায়ের। তাই নাকি? তুই ধরতে পারবি আমায়? তানিম এই বলে দৌড় দিল, আর আমি পিছন পিছন ছুটছি। দৌড়াতে দৌড়াতে কলেজের গেটের সামনে চলে আসলাম। তখন তানিম দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। আমি পিছনে এসে বললাম, এই তো ধরে ফেলেছি, এখন কোথায় যাবে? দাঁড়া, মারিস না, ক্লান্ত হয়ে গেছি। তখন ওইগুলো শয়তানি করে বলছি। আমি কি তোর বন্ধু হয়ে এই দোয়া করতে পারি বল? আর পাম দিস না, সেদিন হোটেলে তুই খাবারের বিল দিবি বলে চলে গেছিলি, হারামি। আরে সেদিন টাকা ছিল না, তাই বলেছিলাম। ভাত খেয়ে তারপর চলে আসছি। ঠিক আছে, চল এখন যাওয়া যাক কলেজের ভিতরে। তারপর আমি আর তানিম কলেজের ভিতরে চলে গেলাম। যাওয়ার পর মাঠের এক সাইড দিয়ে হাঁটছি। সকল ছাত্রছাত্রী চলে আসছে, অনেকে মাঠে, আবার অনেকে ক্লাসে। তখনই আমার সামনে একটা মেয়ে আসলো, আর এসেই আমার হাতটি ধরে হাঁটু ঘিরে বসে বলল, প্রথম দেখায় আমি তোমার মায়ায় পড়ে গেছি। এক দেখায় প্রেমে পড়ে গেছি তোমার, ভালোবেসে ফেলেছি তোমাকে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমি আর তানিম এই কথা শুনতে পড়ে অবাক হয়ে গেছি। তখন পাশে তাকে দেখি সামিয়ার একজন বান্ধবী দাঁড়িয়ে আছে। সেই কলেজে পড়ে, নাম নীলা। তাকে বলা হয়েছে আমার কলেজে আসলে খেয়াল রাখতে, কি করি কলেজে। তখন সেই প্রপোজ করা দেখেই দৌড়ে চলে গেল। তখন আমি মেয়েকে বললাম, কি বলছেন আপনি, পাগল হয়ে গেছেন নাকি, কি আবল তাবল বলছেন? তখন সেই মেয়েটি বলল, ভাইয়া রাগ করবেন না, আমি র্যাগিংয়ের শিকার হয়ে গেছি, তাই এটা করতে হলো। ও আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তো উল্টো আমায় বিপদে ফেলছো, সাথে তুমিও। কি বিপদ হয়েছে ভাইয়া? সেটা পরে বলবো, প্লিজ তুমি আজ আর ক্লাস করো না, বাসায় চলে যাও, নয়তো তোমার সমস্যা হবে। আমি আসছি, ছুটি নিয়ে বাসায় চলে যাব। ছুটি নিয়েছি, বাসায় যাব, তখনই তারা ডেকে র্যাগিং করলো আর বলল কাউকে প্রপোজ করতে।
হয়েছে, এখন তুমি জলদি যাও বাসায়। ঠিক আছে ভাইয়া। তখন মেয়েটা চলে গেল। আর তানিম বলল, কাম সারছে, নীলা তো গেছে সামিয়াকে খবর দিতে, এখন কি হবে? কি আর হবে, এই শেষ তুফান ছুটাবে, কলেজ যুদ্ধ শুরু হবে, আল্লাহ ভালো জানে কি হয়। এমনিতেই কোনো মেয়ের সঙ্গে তোকে দেখতে পারে না, কথা বলতে পর্যন্ত দেয় না, রেগে এটম বোম হয়ে যায়। এখন তো তোকে প্রপোজ করছে, অন্য মেয়ে এটা শোনার পর কি করে এসে কে জানে। অনেক ভয় করছে এখন, যে রাগী মেয়ে, এটা নিশ্চয়ই আজ আমার কপালে দুঃখ আছে। তা তো আছেই, সত্যি কথা বলে দিবি, মেয়েটা তো আর ইচ্ছে করে তোকে প্রপোজ করেনি। সত্যি কথা বলে সে শুনবে না। আমি যদি বলি তাকে র্যাগিং করছে, বলে সে প্রপোজ করছে আমায়, কখন এটা বিশ্বাসই করবে না। তেরা মেয়ে, এটা উল্টো বুঝবে আরো। আচ্ছা চল ক্লাসে। চল ক্লাসে। তারপর তানিমার আমি দুজনে ক্লাসে চলে গেলাম। জানালার কাছে বসলাম দুজনেই। সেখান থেকে কলেজের মাঠ দেখা যায়। কিছুক্ষণ পর ক্লাসে ম্যাডাম আসলো। তখন সবাই দাঁড়িয়ে গেল। আর ম্যাডাম তখন বলল, বসো সবাই, আর কেমন আছো তোমরা সবাই? তখন সবাই উত্তর দিল যে ভালো আছে। আর ম্যাডামকে জিজ্ঞাসা করলো কেমন আছে। তখন ম্যাডাম উত্তর দিল, আমিও ভালো আছি। তখন ম্যাডাম তার জায়গায় বসে পড়ল। তখনই তানিম আমাকে বলল, দোস্ত রেডি হয়ে যা, ভয়ঙ্কর ঝড় ধেয়ে আসছে, তার দিকে সাবধান। কই ঝড়? একটু কলেজের মাঠের দিকে তাকিয়ে দেখ, তাহলে ঝড় দেখতে পাবি। তখন আমি তাকে দেখি, এই ঝড় মানে হচ্ছে সামি আসছে আর প্রচণ্ড রেগে আছে। আমি দেখলাম হাতে রড নিয়ে আসছে দৌড়ে। এটা দেখে ভয় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভয়ে কাঁদতে লাগলাম। তখন তানিম বলল, কিরে কি হলো, কাঁপাকাঁপি শুরু করলি কেন? দোস্ত আমি শেষ। এই মেয়ে যে রাগী, যে রেগে আছে, দেখা যায় এই রড দিয়ে যদি আমায় মারে তাহলে আমি শেষ। আমার শিশু হাড্ডি গুড্ডি সব শেষ হয়ে যাবে। ভাগ্য ভালো মেয়েটা চলে গেছে কলেজ থেকে, নয়তো তার যে কি হতো কে জানে। তা ঠিক, মেয়েটা বেঁচে গেছে। তখন আমি ভয়ে ভয়ে ব্রেঞ্চের নিচে বসে পড়লাম। আর মনে মনে বলছি, আল্লাহ রক্ষা করে মেয়ের হাত থেকে। তখন তানিম বলল, আর ব্রেঞ্চের নিচে গেলি কেন? ভয়ে দোস্ত। আর একটা কথা, যদি আমার কথা জিজ্ঞেস করে বলবি বাসায় চলে গেছে, কলেজে নাই। বললেও লাভ হবে না। তখন সামিয়া ক্লাসে ঢুকে। তখন ম্যাডাম বলে, এই মেয়ে কে তুমি? ক্লাসে না বলে প্রবেশ করলে কেন? তখন সামিয়া ম্যাডামের দিকে রাগী দৃষ্টিতে ফুপাতে তাকায়। তখন ম্যাডাম উল্টে চুপ হয়ে গেল। তখনই সামিয়া রাগী গলায় চিল্লাতে বলে, কার এত বড় কলিজা, আমার জিনিসের প্রতি নজর দিয়েছে, প্রপোজ করছে, সামনে আয় দেখি, আজ কলিজা ছিঁড়ে নিয়ে যাব। আমার জিনিসের দিকে চোখ দিয়েছে কে সে? সবাই ভয়ে চুপ করে রইল। ভয়ের কারণ সবাই সামিয়াকে চেনে এবং তার ভাইকে, তাও তার ভাইকেও চেনে, কারণ তার ভাই মাস্তান। সবাই চেনে আর সবাই জানে তার বোন সামিয়া। তখন সামিয়ার বান্ধবী আরও কিছু লোক আসে ক্লাসে। তখন সামিয়া বলে, কি হলো, কেউ কথা বলে না কেন? কে নীরবকে প্রপোজ করেছে? তখন সবাই একসাথে বলে, কেউ জানে না, দেখেনি। তখন সামিয়া আরও রেগে যায়। তখন তানিমের কাছে এসে ব্রেঞ্চে রড দিয়ে বাড়ি মেরে জিজ্ঞাসা করলো, তুই বল কে প্রপোজ করছে? তুই তো সাথে ছিলি, আর মেয়েটাকে বল, আজ ওর চোখ তুলে ফেলবো আমি। আমার জিনিসের দিকে নজর দেয়, কত বড় সাহস ওর! তানিম তো ভয়ে আগে এমনিতেই শেষ। সামিয়াকে দেখলেই তার ভয়ে বুক কাঁপে। তারপর আবার এখন সামনে এসে ধমক দিয়ে রড নিয়ে কথা বলছে। তানিম ভয়ে চুপ করে কাঁপা শুরু করে দিছে। তখনই সামিয়া আবার রাগী গলায় জিজ্ঞাসা করলো, কি হলো বল, নয়তো তোকে এখন রড দিয়ে মারবো। তখন তানিম ভয়ে ভয়ে বলল, আমি যা জানি না, নীরব যা জানে। কে? কই? নীরব ব্রেঞ্চের নিচে বসে আছে। বেঞ্চের নিচে কি করে? আপনি জিজ্ঞেস করেন। তখন সামিয়া উকি মেরে দেখে আমি চুপ করে বসে আছি আর কাঁপছি ভয়ে। তখন সামিয়া বলল, ওই তুই বেঞ্চের নিচে কি করিস, বাইরে আয়। আমি চুপ করে রইলাম। তখন সামিয়া রাগী গলায় আবার বলল, কি হলো, বাইরে আয়। আমি ভয়ে ভয়ে বললাম, না আমু না। আয় বলছি। না আমি এখানে ঠিক আছে, আপনি বলেন। তোকে আসতে বলছি, বেরিয়ে আয়। আমি মাথা নাড়িয়ে না বললাম। তখন সামিয়া বসে আমার কলা ধরে টেনে বের করলো। তুই বেঞ্চের নিচে কি করিস? আগে বল, তুই মেয়েকে উত্তর দিলি কি প্রপোজের? সামিয়া রড উঁচু করে মারার প্রস্তুতি নিয়ে কথাগুলো বলল। এখন আমি উল্টোপাল্টা কিছু বললে মেয়েরা হাড্ডিগুড্ডি সব ভেঙে দেবে। তখন আমি ভয়ে ভয়ে বলে দিলাম, আমি কিছু বলিনি,
মেয়েটা র্যাগিংয়ের শিকার হয়ে আমায় প্রপোজ করেছে। র্যাগিং না চাই, আমি জানি তোকে সত্যি প্রপোজ করছে। বল কে মেয়েটা? জানি না আমি কে মেয়েটা। তখন সামিয়া মেয়েদের দিক নিয়ে কে বলল, এখন দেখ এখানে এই মেয়েটা আছে, আমায় দেখা। এখানে নেই সে মেয়ে, আমি চিনি না তাকে সত্যি। ফাজলামো করিস? চিনিস না তাকে? তোকে প্রপোজ করছে, তুই চিনিস না? তখন স্বামী একটা রড দিয়ে বাড়ি দিল আমার পায়ে আর গলা চেপে ধরে বলল, একদম মেরে ফেলবো মিথ্যা কথা বললে। সত্যি করে বল মেয়েটা কোনটা? তুই শুধু আমার, তোর দিকে কেউ চোখ তুলে তাকালে মেরে ফেলবো। প্রপোজ করার কথা তো বাদ দিলাম, তুই আমার জান, শুধু তুই আমার। আমি চুপ করে আছি। ব্যথা আমার পায়ে মারার জন্য ব্যথা পেয়েছি। ক্লাসে জবাই ভয় চুপ করে এলো। অনেক ছাত্রছাত্রী অন্য ক্লাস থেকে সে উকি দিয়ে দেখছে। তখন স্বামী আবার বলল, তাহলে নিশ্চয়ই তুই মেয়েটার প্রপোজ অ্যাকসেপ্ট করে পাঠিয়ে দিয়েছিস কলেজ থেকে? তখন আমি কিছু বলার আগে তানিম বলল, আপু, না না, প্রপোজ অ্যাকসেপ্ট করেনি। মেয়েটা র্যাগিংয়ের শিকার হয়েছিল, তাকে বলা হয়েছে প্রপোজ করতে, তাই তাদের কথায় বাধ্য হয়ে প্রপোজ করছে। আর মেয়েটা কলেজ থেকে ছুটি নিয়ে চলে গেছে বাসায়। সত্যি তো কথা? সত্যি বলছি। আর প্রপোজ করা মাত্র আপনার লোক দেখে চলে গেছে, বলতে বাকিটুকু না দেখে। তখনই ক্লাসে প্রিন্সিপাল স্যার আসলো আর এসে বলল, কি হয়েছে, সবাই ক্লাস রেখে এখানে কেন? তখন ম্যাডাম সামিয়াকে দেখে বলল, এর জন্য? তখন প্রিন্সিপাল স্যার সামিয়াকে দেখে বলল, আরে সামিয়া, তুমি এখানে কেন? আমার জানকে প্রপোজ করছে, তাই আসছিলাম দেখতে কার এত বড় কলিজা, কে আমার জিনিসের দিকে চোখ দিয়েছে। ও আচ্ছা, এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, বসে কথা বলি। তোমার ভাই কেমন আছে? ভাইয়া ভালো আছে, বসবো না, চলে যাব আমি। আমার জানকে নিয়ে চলে যাচ্ছি। আগামীকাল থেকে এই কলেজে যেন আর র্যাগিং না হয়, আর আমার জানের দিকে যেন কেউ চোখ তুলে না তাকায়। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। আর নীলা কই তুই? তখন নীলা পিছন থেকে বেরিয়ে আসলো আর বলল, তখন সামিয়া বলল, বাইরে আয়, কথা আছে তোর সাথে। ঠিক আছে, চলো। তখন আমাকে টেনে নিয়ে সাথে বাইরে চলে গেল। আর নীলা তখন বাইরে গিয়ে বলল, শোন নীলা, যা হওয়ার হয়েছে, ওই মেয়েকে বলে দিস যাতে আমার জানের দিকে চোখ তুলে না তাকায় আর। ঠিক আছে, বলে দিব। আচ্ছা আমি তাহলে এখন যাই, তুই গিয়ে ক্লাস কর। ঠিক আছে, আমি যাচ্ছি। তখন আমি বললাম, আমায় ছাড়েন, আমি ক্লাসে যাব। তখন সামিয়া আমার একটা হাত চেপে ধরে আর এক হাতে রড ফেলে কলার ধরে বলল, তোর আজ ক্লাস করা লাগবে না, তোর সাথে আমার পার্সোনাল ক্লাস হবে। আমার রুমে চল। ছি, কি উল্টাপাল্টা বলছেন, ছাড়েন, আমি যাব না। তা বললে তো হবে না, অনেক দিন তোর আদর নেওয়া হয়নি, আজ নিতে হবে। আমি যাব না। আপনি যেমন রাগী তেমন লুচ্চা, আমার ইজ্জত হারাতে চাই না আপনার সাথে গিয়ে। ছাড়েন, আমি ক্লাসে যাবো, ছাড়েন। এই বলে আমি স্বামীর হাত থেকে ছুটতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তখন স্বামী বলল, আমায় নিয়ে যা ভাবার ভাবিস তুই, কোনো ব্যাপার না, কিন্তু এখন আমার সাথে যেতে হবে। আমি কিছু বলতে যাবো তার আগে স্বামী আবার বলল, শোন, হয়ে আছে তোর জন্য পাগল মন, চোখ দুটো খুঁজে তোকে সারাটিক্ষণ, ভাবতে পারছি না তোকে ছাড়া কিছুই, ঘুমটা হচ্ছে না, রাতটা জাগতে হচ্ছে তবু, তোর চিন্তায় সারাটা রাত জেগে ভাবতে থাকি কবে হবি তুই আমার, আর আমি তোর পাগলি। নিজের বাঁচে না নিজে জ্বালায়, আবার আসছে আরেক পাগল, তাকে পালতে হবে। দূর ছাড়েন তো, আমি ক্লাস করব। আমি বললাম না ক্লাস করা লাগবে না। আপনি বলার কে কথা? হ্যাঁ, ছাড়েন বলছি। বুঝতে পারছি, চল তুই আমার সাথে। এই বলে স্বামী আমাকে টেনে কলেজের বাইরে নিয়ে চলে আসলো। তখন আমি বললাম, আপনি কেন এমন পাগলামো করছেন? আমি বললাম তো আমি আপনাকে ভালোবাসি না, তবুও কেন পিছিয়ে পড়ে আছেন আমার? পিছনে পড়ে আছি কারণ তোকে ভালোবাসি, তোর পাগলি হয়ে আছি, তোর খেয়াল রাখছি, তোর দিকে কেউ চোখ তুলে তাকালে মেরে ফেলবো। তুই শুধু আমারই, আর কারো না। কখনো না, আপনি মুখে বললেই হয়ে যাবে নাকি? এই সামিয়া যখন যা চায় তা নিয়েই ছাড়ে। তুই শুধু আমার, আর কারো নয়। আমি আর কারো হতেও দিব না তোকে। তুই শুধু আমায় ভালোবাসবি, আর আমি তোকে। শোনেন, জোর করে কারো কাছ থেকে টাকা নিয়ে যেতে পারবেন, জোর করে মানুষের সম্পত্তি আদায় করতেও পারবেন, কিন্তু কারো ভালোবাসা জোর করে নেওয়া যায় না। প্রয়োজন হলে তাই করব।
ভালোবাসা হয় মন থেকে, জোর করার মাধ্যমে হয় না ভালোবাসা। আর ভালোবাসে দুজনে রাজি থাকতে হয় এবং পাশাপাশি দুটি মনের ফিলিংস দুজনের দিকে টান থাকতে হয়, তাহলে ভালোবাসার সম্পর্ক হয় পারফেক্ট। আপনার মধ্যে আর আমার মধ্যে মনের মিল তো দূরের কথা, কোনো দিকে মিল নেই, এটা কখনোই হবে না। বোঝার চেষ্টা করেন। এত জ্ঞান দিস না তো আমায়, আর এত হিসেব করার সময় নেই। আমি তোকেই চাই, তুই রাজি থাক বা না থাক তা দেখার দরকার নেই আমার। আমি রাজি আছি তাতেই হবে, তোর মনের দরকার নেই। আমার মন দিলে দিবি, না দিলে নাই। ভালোবাসলে বাসবি, না বাসলে নাই। আমি জোর করেই সব করব। আমি তখন মনে মনে বললাম, শয়তান ফাজিল, ই তোর মাইয়া। এইটা একটু না, অনেকটাই তেরা মাইয়া, ফাজিল মাইয়া কোথাকার। এত সুন্দর করে জ্ঞান দিলাম তবুও কাজ হলো না। আর যদি ভালোবাসার জ্ঞান পরীক্ষা কোথাও হতো তাহলে অবশ্যই ফার্স্ট হতাম। দুঃখের বিষয় এই নামে কিছুই নাই। থাক, কোনো একদিন আবিষ্কার হবে। তখন ইসামের পিছন থেকে একটা তার ভাইয়ের লোক বলল, ম্যাডাম, গাড়িতে যাবেন নাকি বাইকে করে? মাঠে মনে হয় রড ফেলে আসছি, নিয়ে আসা হয়েছে। নিয়ে আসছি। বাইকে যাব না, গাড়িতে করেই যাব। এইটা নয়তো পালিয়ে যাবে। ঠিক আছে। সামি আমাকে বলল, ওঠ গাড়িতে। না, আমি যাব না। আরে বাসায় নিয়ে যাব না এখন। তো কোথায় নিয়ে যাবেন? মার্কেটে যাব, চল। আমি গিয়ে কি করবো? আমি যাব না। যাবি নাকি রড নিতে হবে? তখন আমি ভয়ে ভয়ে বললাম, এই না না, রড নিতে হবে না, আমি উঠছি। সামিয়া তখন আমার গাল টেনে বলল, এই তো গুড বয়, ব্যা। ওঠ তো এখন। তখন আমি গাড়িতে উঠলাম। গাড়িটা ছিল BMW। আমি পিছনে বসতে যাব, তখন সামিয়া বলল, আরে পিছনে না, সামনে বসো। কি আর করা, আমি কথা মতো সামনে বসে পড়লাম। তখন সামিয়া তার লোকদের কিছু একটা বলে ড্রাইভিং সিটে বসে পড়ল। তখন আমি বললাম, আপনি কি ড্রাইভিং করবেন? আমি আজ ড্রাইভিং করব। তা আপনার লোক গাড়িতে ওঠে না কেন? দাঁড়িয়ে আছে কেন? না, তাদের নিয়ে যাব না, আমরা দুজন আজ লং ড্রাইভে যাব। সেটা আবার কোথায় যাবেন? বেশি দূরে না, সামনে ওই বনের ভেতরের রাস্তা দিয়ে একটু যাব। কেন কেন সেখানে কেন? এমনি চলো। ও, আপনাদের বলে দিই, বনে কলেজ থেকে বেশি দূরে না, একটু দূরে, কিন্তু সেখান দিয়ে কেউ বেশি চলাচল করে না, শুধু গাড়ি ছাড়া। কিছু মানুষ শুধু চলাচল করে যাদের বাড়ি ওই দিকে, বনের মধ্যে রাস্তাটা হয়েছে। তখন সামিয়া গাড়ি স্টার্ট দিয়ে চালিয়ে যেতে লাগলো। আমি চুপ করে বসে আছি, কোনো কথা বলছি না। তখন আর কিছুটা দূরে যাওয়ার পর সামিয়া বলল, কি হলো, চুপ করে বসে আছো যে? তো কি করব, নাচবো নাকি? শোনো না, আসো দুজন মিলে গাড়িটা চালাই। আপনি একাই চালান, আমি পারবো না। আরে আসো, অনেক মজা হবে। তুমি আমার কোলে বসে, আমি ড্রাইভিং করছি। আমি কিন্তু এখনই নেমে যাব এইগুলো বললে। তাই নাকি? দেখি যাও তো বেরিয়ে। আমি গাড়ি থামালাম। ঠিক আছে, থামান, আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা বসো, বনের সামনে প্রায় এসে গেছি, সেখানে গিয়ে তারপর থামাচ্ছি। ঠিক আছে। তারপর সামিয়া বনের ভিতর একটু গিয়ে গাড়িটা এক সাইডে থামিয়ে গাড়ির গ্লাসগুলো লাগিয়ে দিল। গাড়ির গ্লাসগুলো কালো, বাইরে থেকে ভিতরে দেখা অসম্ভব। তখন সামিয়া বলল, এখন পারলে যাও তো দেখি। আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। তখন আমি গাড়ির বাইরে যেতে চাইলাম, তখন দেখি লক করা হয়েছে, গাড়ি খুলছে না। তখন আমি সামিয়ার দিকে তাকিয়ে দেখি সে হাসছে। তখন আমি বুঝতে পারলাম সামিয়া গাড়ি লক করে ফেলেছে। তখন বললাম, কি হলো, গাড়ি লক করে রাখছেন কেন, খোলেন। সামিয়া চুপ করে হাসছে, কোনো কথা না বলে। তখন সামিয়া আস্তে আস্তে তার সিট থেকে উঠে আমার দিকে আসতে লাগলো। তখন আমি বললাম, কি ব্যাপার, আপনি এদিকে আসছেন কেন? সামিয়া কোনো কথা না বলে সোজা এসে আমার কোলে বসলো আর বলল, এই বনের মাঝের রাস্তায় এখন কেউ নেই, শুধু কিছু গাড়ি রাস্তায় চলাচল করছে, আর আমাদের কেউ দেখতে পারবে না গাড়ির ভেতর। তো কি বলবেন আপনি? তখন সামিয়া আমার একদম কাছে এসে আমার ঠোঁটে কামড় দিয়ে মাতাল দৃষ্টিতে তাকিয়ে আমার ঠোঁট ধরে তার মুখে হাত বোলাতে বোলাতে বলল, এখন তোকে অনেকটা কাছে পেতে চাই, আদর করতে চাই তোকে। আগুন জ্বালিয়ে দিয়েছিস তুই, সেটা এখন নেভাতে হবে তোরই। ছি, কি বলছেন এগুলো আপনি? ঠিক বলছি, একটু আদর করতে দে এখন আমায়। এই বলে সামিয়া আমার ঠোঁট তার দখল নিয়ে কিস করতে লাগলো। আমি ছোটার জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু সামিয়া আমার কোলে বসে এতটাই শক্ত করে ধরে কিস করছে, আমি কিছুই করতে পারছি না। সামিয়া আস্তে আস্তে পাগলের মতো আমার ঠোঁটে কিস করতে লাগলো। তখন আমি লক্ষ্য করলাম আমার শার্টের বোতামগুলো সামিয়া খুলে ফেলছে। শার্ট খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না।
তখনই স্যামের ফোনে একটা কল আসলো, কিন্তু স্যামের সেদিকে মন না দিয়ে পাগলের মতো আমার ঠোঁটে কিস করতেই লাগলো। আমি কিছু বলতে পারছি না। কিছুক্ষণ ফোনটা বেজে কেটে গেল। তখন আমি লক্ষ্য করলাম স্যামে কিস করতে করতে তার শার্টের বোতামে হাত দিয়েছে। স্যামের শার্ট পরা ছিল। তখনই আবার ফোনটা বেজে উঠলো। এবার স্যামে ফোনটার শব্দ শুনে রেগে গেল আর বলল, কোন শালারে বারবার ডিস্টার্ব করছে রোম্যান্স করার টাইমে? জানি একটু দেখি কে আমাদের বিরক্ত করছে, ওয়েট করো। তখন সামিয়া ফোনটা হাতে নিয়ে দেখে তার ভাইয়া কল দিছে। তখন সামিয়া বলল, ইয়েস, ভাইয়া কল দিছে। জান, তুমি বসো, আমি 1 মিনিট কথা বলে আসছি ভাইয়ার সাথে। আমাদের আজ অনেক ক্লাস করতে হবে। এই বলে সামিয়া আমার উপর থেকে উঠে গাড়ির লক খুলে বাইরে চলে গেল। তখন আমি বললাম, নাউজুবিল্লাহ, এ মেয়ে আমার মতো এমন নিরীহ শিশুর সাথে এরকম করছে? এটা ছি, এ মেয়ে এগুলো কি করে করতে পারলো? আর 1 মিনিট বসে থাকা যাবে না, নয়তো আজ ইজ্জত নিয়ে বাসায় ফিরতে পারবো না। পরে দেখে নেবো একে। তখন আমি আস্তে করে গাড়ি থেকে বের হয়ে দেখলাম সামিয়া অন্য পাশে দাঁড়িয়ে কথা বলছে। তখন আমি আমার শার্টের বোতাম লাগিয়ে তাড়াতাড়ি করে তখন চোখ বন্ধ করে দিলাম এক দৌড়। আর মনে মনে বললাম, আল্লাহ, একবার তুমি বাসায় পৌঁছে দাও কোনো মতে আমায়। আর এই মেয়ের সঙ্গে কোথাও আসা তো দূরের কথা, সামনে যাব না এই মেয়ের। বাব্বা, কি ডেঞ্জারাস মেয়ে, সব ইজ্জত শেষ করে নিচ্ছিল। এই বলে আমি দৌড়ে অনেকটা পথ চলে আসলাম। এসেই থেমে গেলাম, হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে লাগলাম। তখন আমি দেখলাম সামনে আমাদের কলেজ দেখা যাচ্ছে, আর তার সামনে একটি গাড়ি এসে মাত্রই থামলো। তখন আমি মনে মনে বললাম, এই গাড়িটা কেমন জানি চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি মনে হচ্ছে আগে। থাক, সে যাই হোক, এখন বাসায় যাই, বইগুলো তানিম দিয়ে দেবে। তখন আমি আস্তে আস্তে যেতে লাগলাম। যখনই গাড়ির সামনে গেলাম তখন দিকে এটা সামিয়ার গাড়ি। আর সামিয়া তখন গাড়ি থেকে বের হয়ে আসলো আর আমাদেরকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তো পরে অবাক, এত তাড়াতাড়ি কী করে সামিয়া আসলো। তখন সামিয়া এসে আমার কলার ধরে টেনে নিয়ে গাড়ির দরজা খুলে পিছনের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সিটগুলো শোয়ানো আছে। তখন সামিয়া ভিতরে গিয়ে গাড়ির দরজা লক করে দিল আর আমার উপর বসে পড়ল। তোকে আমি কি বলেছিলাম গাড়িতে বসে থাকতে? তুই বেরিয়ে আসলি কেন? কোন সাহসে বেরিয়ে আসলি? সামিয়া কথাগুলো অনেক জোরে বলল। ভাগ্য ভালো গাড়ির সব কিছু বন্ধ, নয়তো বাইরে থেকে শুনতে পেত কেউ। আমি সামিয়ার ধমক শুনে চুপ হয়ে গেছি। তখন সামিয়া আবার বলল, আমি কি বলেছিলাম তোকে? আমি বলছিলাম আমার একটু আদর দরকার তোর থেকে, আর তুই কি করলি? আমি যখনই বাহিরে গেলাম তখনই তুই বেরিয়ে চলে আসলি। কি মনে করছিস আমি তোকে ধরতে পারবো না? আজ পর্যন্ত এই সামিয়ার হাত থেকে কেউ যেতে পারেনি, সেখানে তুই তো আরো আগে যেতে পারবি না। তখন আমি ভয় ভেঙে বললাম, আপনি কেন বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবাসি না? ওই শোন, তোর ভালোবাসার গুলি মারি। তোকে ভালোবাসতে কে বলছে? আমি ভালোবাসি, এতেই হবে। চুপ। জোর করে ভালোবাসা হয় না, আর আপনি যা করছিলেন তা একদম ঠিক না। এত লেকচার শোনার টাইম নেই আমার। আমি যা করছি সবই ঠিক। এখন আমি আদর করব। আমার কাজে যদি বাধা দিস তাহলে তোকে এখানেই মেরে দিব। যখনই সামিয়া আমার শার্টের বোতাম খুলতে যাবে তখন আমি ঠাস করে সামিয়ার গালে 2টা চড় দিয়ে দিলাম। আমার এমন আচরণ দেখে অবাক হয়ে গেছে। তখন সামিয়া কিছু বলতে যাবে তার আগেই আমি আরও 2টা চড় দিলাম। তখন সামিয়ার 2 গালে হাত দিয়ে কান্না ভেজা চোখে আমার দিকে তাকিয়ে রইল। তখন আমি বললাম, অনেক হয়েছে আর না। কি মনে করেছেন আপনি নিজেকে? জোর করে সব কিছু নিয়ে নেবেন? পৃথিবীতে যদি জোর করে সব কিছু ছিনিয়ে নিয়ে ফেলেন তবুও কখনো কারো মন নেওয়া যায় না, যদি না সে মন দেয় নিজ থেকে। সামিয়া চুপ করে রইল গালে হাত দিয়ে। তখন আমি আবার বললাম, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে দুজনের প্রতি একটা ভালো লাগা থাকতে হয় আগে, তারপর মনের টান থাকতে হয়, তার প্রতি ফিলিংস থাকতে হয়। আমার তেমন কিছুই নেই আপনার প্রতি, কারণ আপনার এমন প্যান্ট শার্ট পরা এগুলো আমার একদমই পছন্দ না। আপনি একজন মুসলিম ঘরের মেয়ে মানুষে কি করে এগুলো পরে রাস্তায় ঘোরাঘুরি করেন? ছি! আর আপনি কি করতে চাইছিলেন আমার সাথে এখন? একটিবারও ভাবলেন না? লজ্জা করলো না? আপনি যদি শুধু একদিক থেকে ভালোবাসেন এবং এইগুলোই করেন তাহলে এইগুলোর কি মনে করছেন কি আপনার এমন গুন্ডামির প্রেমে পড়বে? কখনোই না, আরও বিরক্ত হয়। আপনার ভাই মাঝখান থেকে সবাই আপনাকে ভয় পায়, আর আপনি তার সুযোগ নিয়ে এসব করছেন, রাস্তায় ঘোরাঘুরি করেন আর এরকম কাজ করেন। আপনি মাথায় আনেন আমার সাথে এগুলো করবেন? ছি! তখন আমি সামিয়াকে আমার উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, আমি আপনাকে ভালোবাসি না, আর কখন আমার সামনে আসবেন না বলে দিলাম। গাড়ির লক খুলে দিন। তখন সামিয়া গাড়ির লক খুলে দিল আর আমি বেরিয়ে চলে আসলাম। তখন দেখলাম তানিম যাচ্ছে বেরিয়ে কলেজ থেকে। তখন আমি দৌড়ে তানিমের কাছে গেলাম আর বললাম, কী রে দোস্ত, ক্লাস না করে চলে এলি?
তখন তানিম আমাকে দেখে বলল, তুই আবার কই থেকে এলি? ভূতের মতো মাত্র দেখলাম, আশেপাশে কেউ নেই। আরে আমি তোকে দেখে দৌড়ে আসছি। এখন বল, তুই চলে আসলি যে ক্লাস না করে? তুই না থাকলে কি আর ক্লাস করতে ভালো লাগে একা একা? যাই হোক, এই নে তোর বইগুলো। ধন্যবাদ দোস্ত, বইগুলো নিয়ে আসার জন্য। আচ্ছা, একটা কথা বলতো, সামিয়া কি করলো? তারপর তোর সাথে দেখলাম অনেক রেগে আছে, মার দিছিল নাকি? আরে না, মারবে কেন, একটু ঘোরাঘুরি করছে নিয়ে। না, কেমন জানি মিথ্যা পোড়ার গন্ধ পাচ্ছি নাকি। সত্যি কথা বলতো, সামিয়া তো এত সহজে ছাড়া মেয়ে না। শালার কি নাক, বুঝে গেল? কি রে, কি চিন্তা করিস? সত্যি কথা বল। আরে তোকে সত্যি কথাই বলছি, মিথ্যে কেন বলবো? আচ্ছা চল, যাওয়া যাক বাসায়। চল যাওয়া যাক। তারপর আমি আর তানিম যেতে লাগলাম। তানিম চলে গেল তার বাসায়, আর আমি চলে আসলাম আমার বাসায়। আমি আমার বাসায় এসে কলিং বেল দিলাম, কিন্তু কেউ দরজা খুলছে না। তখন আমি কলিং বেল দিতেই থাকলাম। তখন আমার বোন এসে দরজা খুলে বলল, কোন শালায় রে এত কলিং বেল দিচ্ছে? নাজুবিল্লাহ, কি সুন্দর ভাষা। আহা, কেউ আর কিছু ভাবুক না ভাবুক, আমি তো তোকে দরজার রিনা খান ভাববই। হোক, মেরে হাড্ডি গুড্ডি সব নাড়িয়ে দিমু। শয়তান এত জোরে বেল বাজায়। তো কি করব, দাঁড়িয়ে থাকবো? সামনে থেকে সর, ভেতরে যাব। তখন আমার আম্মু রান্না করতে গিয়ে বলে উঠলো, আদিবা কে আসছে? তোমার শয়তান পোলা। এই তুই স্কুলে যাসনি আজ? না। কেন যাসনি? জীবনে তোর ঘর কোনোদিন পরিষ্কার করছিস, গুছিয়ে রাখছিস? সেখানে খুশি কাপড় ফেলে রাখিস, ময়লা ফেলে রাখিস। আম্মু জোর করে পরিষ্কার করাইছে আমারে দিয়ে। কি সত্যি? তুই আজ আমার ঘর পরিষ্কার করছিস? যাক, ভালো হয়েছে, তোকে দিয়ে কাজের কাজটা করাতে পারছি আম্মু একটা। পেতনি বুড়োর বউ। এই বলে আমি আমার রুমে চলে আসলাম দৌড়েই। তখন দেখি আমার ফোনটা নেই সাথে। এই যা, ফোন কোথায় রাখলাম? ও মনে পড়েছে, সামনের গাড়িতে পড়েছে। এখন কি করব? থাক, পরে নিয়ে আসবো, এখন ফ্রেশ হয়ে নেই। তারপর ফ্রেশ হয়ে আদিবার রুমে গেলাম। গিয়ে দেখি আদিবা বসে আছে। তখন আমি বললাম, কিরে বসে আছিস কেন? তো কি করব? আম্মুর সাথে গিয়ে রান্না কর যা। পারবো না, তুই গিয়ে রান্না কর যা। যদি সাহস থাকে তাহলে গিয়ে তুই রান্না করে দেখা। সাহস নাই, তুই এখন যা তো রুম থেকে জ্বালাস না। এই জন্যই বলি তুই বুড়োর বউ। তখন আদিবা একটা লাঠি নিয়ে বলল, তুই যাবি নাকি লাঠি দিয়ে সাইজ করতে হবে? ঠিক আছে যাচ্ছি, ওই দেখ তোর পিছনে কি। তখন আদিবা পিছনে তাকাতেই আমি চুল ধরে একটা টান দিয়ে দিলাম ধর। তখন আদিবা বলল, শয়তান কুত্তা, তুই দাঁড়া। আমায় পাগলে ধরেছি নিজে, দাঁড়াবো? এই বলে দৌড়ে বাসা থেকে বের হয়ে বাইরে এসে রাস্তায় তাকাতে দেখি ঝুমুর যাচ্ছে। তখন আমি দৌড়ে তার কাছে গেলাম আর বললাম, কিরে কই যাস? আমি তো তোর কাছেই আসছিলাম। আমি অবাক হয়ে বললাম, আমার কাছে? আমি কি করলাম? আমার কাছে কি মনে করে? আমি তোকে কল দেওয়ার পর তুই তো মেসেজ দিয়ে বললি মরে আসতে, জলদি কথা আছে। কি আমি বলছি? তাহলে কি আমি বলছি? এই দেখ তোর মেসেজ। তখন দেখি সত্যি আমার মেসেজ। তখন আমি মনে মনে বললাম, বুঝতে পারছি এটা সামিয়ার কাজ। আচ্ছা এখন বল, কিসের কল দিয়েছিস? আমার সাথে একটু মার্কেটে যেতে হবে তোর। কিসের জন্য? আমার আব্বুর জন্য পাঞ্জাবি কিনবো, তুই একটু পছন্দ করে দিবি। আমি নিজের কাপড় পছন্দ করতে পারি না? তোর কাপড় পছন্দ না করতে পারিস, আমার আব্বুর জন্য তো পছন্দ করতে দিতে পারবি। তা মনে হয় পারবো। তাহলে চল মার্কেটে। এখন যাবি নাকি? এখনই চলে যাব। ঠিক আছে চল। তারপর আমি আর ঝুমুর মার্কেটে চলে গেলাম। গিয়ে দুটা পাঞ্জাবি কিনে রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসার উদ্দেশ্যে আসতে লাগলাম। মোড়ে আসতে দেখি সামিয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হকি স্টিক নিয়ে, তার বান্ধবী আছে সাথে। তখন ঝুমুর বলল, এরা এইখানে কেন? কি জানি, হয়তো কোনো কাজে আসছে। তাই মনে হচ্ছে। হাতে হকি স্টিক নিয়ে আসছে, তার মানে কাউকে মারার জন্য অপেক্ষা করছে। আমি মনে মনে ভাবলাম, তোকেই তো মনে হয় মারার জন্য অপেক্ষা করছে। এদিকে সামিয়া আমাকে ঝুমুরের সাথে দেখে রেগে আগুন হয়ে গেছে আর ফোপাতে লাগলো। তার চোখে চশমা ছিল, সেটা খুলে মাটিতে ফেলে দিল আর তার পায়ের তলায় ফেলে ভেঙে ফেললো। আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি তো সামিয়ার রাগী চেহারা দেখে ভয় শেষ। তখন একটু সামনে যেতে আমাকে ডাকলো সামিয়া। তোকে ডাকছে, যা শুনে আয়। তুই চল তো, কথা না বলে শুনে আসতে হবে না। তারপর আমি তার কাছে না গিয়ে বাসে যেতে লাগলাম জম্মু সহ। তখন সামিয়া দৌড়ে এসে আমার শার্টের কলার ধরলো আর বলল, ওই মেয়ে তুই দাঁড়া, আমি একটু আসছি, তোর সাথে
পরে বোঝাপড়া হবে। আর তুই চল আমার সাথে। এই বলে সামিয়া আমাকে টেনে অন্যদিকে নিয়ে গেল আর বলল, তুই এই মেয়ের সঙ্গে কি করছিস? কই গিয়েছিলি? কেন? তোকে বলতে বলছি। আপনি কে যে আমি আপনাকে বলতে যাব? তখন সামিয়া আমার শার্ট শুকে বলল, মেয়েদের পারফিউমের গন্ধ পাচ্ছি কেন তোর শার্টে? কি করেছিস তুই? সত্যি বল। তখন আমি চোখে দেখি কোনো গন্ধই নেই পারফিউমের। তখন আমি বুঝতে পারলাম এটা তার সন্দেহের গন্ধ। তখন সামিয়া আবার বলল, দাঁড়া দেখি তোর ঠোঁটে টেস্ট কি রকম আছে, আগের মতো আছে কিনা। কি? তখন সামিয়া আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে নিল আর কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিল আর বলল, না, ঠোঁটের টেস্ট তো ঠিকই আছে, মিষ্টি মিষ্টি, কিন্তু তোর শার্টে মেয়েদের পারফিউমের গন্ধ পাচ্ছি কেন? এই বলে আমার গলায় চেপে ধরল সামিয়া। তখন আমি বললাম, আরে কি করছেন? ছাড়ুন, আমার গলা ছাড়ুন। না, ছাড়বো না তোকে আমি। না বলার পরেও কেন তুই অন্য মেয়েদের সঙ্গে ঘোরাঘুরি করবি? আমি মনে মনে ভাবলাম আমি কি বলেছিলাম তাকে, সেগুলো মনে হয় তার মনে নেই। তখন আমি আবার বললাম, আপনি কে বলার বাধা দেওয়ায়? কে আমি কার সাথে মনে চাই ঘোরাঘুরি করবো, তাতে আপনার কি? আমি বলার কে? আমি বলি কারণ তোকে ভালোবাসি, তোর সাথে অন্য কাউকে দেখতে পারি না। আমি কি বলেছিলাম আমি আপনাকে ভালোবাসি না? আমি তো তোকে ভালোবাসি। শেষবারের মতো বলে দিচ্ছি, আমি আপনাকে ভালোবাসি না বলে আমার উপর অধিকার দেখাতে আসবে না, বলে দিলাম। বাসিস না তো আমায়? না। তখন আমি স্যামের চোখের কোণে দেখলাম পানি। তখন স্যামে কান্না ভেজা কণ্ঠে বলল, ঠিক আছে যা। সামিয়া তখন আমাকে ছেড়ে দিল আর আমি চলে যেতে যাচ্ছিলাম। তখন সামিয়া আবার এসে আমাকে টেনে নিয়ে আসলো আর আমার কপালের সাথে কপাল ঘেঁষে কান্না ভেজা কণ্ঠে বলল, আমি না পারছি তোকে ছাড়তে, না পারছি তোকে ছাড়া থাকতে। বিশ্বাস কর, একটি মুহূর্তের জন্য তোকে ছাড়া ভাবতে পারছি না, থাকতে পারছি না। অনেক ভালোবাসি তোকে। এই বলে সামিয়া আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। 10 মিনিট পর ছেড়ে দিল আর শক্ত করে জোরে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল আর দৌড়ে কাঁদতে কাঁদতে চলে গেল। সামিয়া তার গাড়ি নিয়ে সোজা তার বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। আমি তখন দাঁড়িয়ে রইলাম চুপ করেই। তখন সামিয়ার বান্ধবী এসে বলল, আপনি কেমন মানুষ বলেন তো? একজন মেয়ে পাগলের মতো ভালোবাসে আপনাকে, আর আপনি তাকে বারবার ইগনোর করছেন, তার ভালোবাসা ফিরিয়ে দিচ্ছেন। ছি, মানুষ সবকিছু সহ্য করতে পারলেও তার ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত সহ্য করতে পারে না। আসলে আপনি তার যোগ্য না। অতিরিক্ত ভালোবাসে বলে আজ তাকে কষ্ট দিয়ে ফিরিয়ে দিচ্ছেন। জানতে পারি তার কারণ কি ফিরিয়ে দেওয়ার? আমি চুপ করে রইলাম। ও, আপনি তো পড়ে আছেন সিনিয়র জুনিয়র নিয়ে, তাহলে পড়ে থাকেন তাই নিয়ে। একদিন বুঝতে পারবেন তার ভালোবাসা। ও, আরেকটা কথা বলি, সামিরা আপনাকে কবে থেকে পছন্দ করে জানেন? 1 বছর আগের থেকে, কিন্তু কখনো বলতে পারিনি, তাই আমাদের বলতো আর নজর রাখতো। কিন্তু আপনাকে আজ 6 মাস ধরে ভালোবাসার কথা বলেছে, পিছনে ঘুরঘুর করছে, পাগলের মতন ভালোবাসে, আর আপনি ওকে ইগনোর করছেন। কি বলবো আর, আমার ভাষা নেই আপনাকে বোঝানোর। ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না, দুটি মনের মিল থাকলেই হয়। ও আপনার থেকে মাত্র 2 বছরের বড়, তাই নিয়ে পড়ে আছেন। থাকেন তাহলে। এই বলে সামিয়ার বান্ধবী চলে গেল। আমি চুপ করে মাটিতে বসে পড়লাম। তখন ঝুমুর এসে বলল, কি রে, বসে পড়লি যে মাটিতে? আমি চুপ করে রইলাম। তখন ঝুমুর আবার বলল, তোর চোখে পানি কেন বলতো? আর সামিয়াকে দেখলাম তোকে অনেক ভালোবাসে, কিন্তু শুনলাম তুই ভালোবাসিস না। একটা কথা বলি তোকে, জানিস আমি সামিয়াকে ভালোবাসি, কিন্তু কি হয়েছে জানিস? তার বড় ভাই এটা জানে আমি সামিয়াকে যে ভালোবাসি। আর হ্যাঁ, সামিয়া আমার পিছনে ঘোরাঘুরি করছে তা ঠিক। প্রথম থেকে আমি রাজি না থাকলেও পরে রাজি হয়েছি, তাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু কি জানিস কেন তাকে নিতে পারছি না? কেন? আমি একদিন ওই এলাকায় ক্রিকেট খেলতে গিয়েছিলাম। সেদিন ভেবেছিলাম আসার সময় সামিয়াকে বলবো ভালোবাসার কথা, কিন্তু সেদিন খেলার মাঠে আমাদের বিপরীত দলের একটা ছেলেকে সামিয়ার ভাই এসে প্রচণ্ড মারধর করে, কারণ সে নাকি সামিয়াকে পছন্দ করে, তাই তার ভাই এসে মারছে। এবং তখন সবার উদ্দেশ্য করে বলে, সামিয়ার দিকে যে তাকাবে তাকে এবং তার পরিবারকে মেরে ফেলবে। তখন আমার দলের একটা ছেলে জানতো আমি সামিয়াকে পছন্দ করি, জানতে পারছিল। আসার সময় বলেছি সামিয়াকে পছন্দ করি আমি, তাই। তারপর কি হলো? সেই ছেলেটি ছিল তার ভাইয়ের লোক। তখন তার ভাইকে বলল আমি তাকে ভালোবাসি। এটা শুনে তার ভাই সেদিন আমায় অনেক মেরেছে। আমার বন্ধুরা অনেক রিকোয়েস্ট করে বাঁচিয়েছিল। তখন তার ভাই আমায় এবং আমার পরিবারকে মারার হুমকি দিয়েছে আর বলে দিয়েছে তার সাথে যেন সম্পর্ক না হয়। ভালোবাসার
তার আশেপাশে যেন না যাই। এখন বল আমি কি করব? সে যে কষ্ট পায় তা কিন্তু নয়, আমারও তো কষ্ট হয়, কিন্তু আমি কি করব বল? তারপর আর 2 মাস খেলতে যাইনি, নিজেকে পরিবর্তন করতে পারিনি, তবুও তাকে বুঝতে দিইনি আমি তাকে ভালোবেসি, ইগনোর করছি, কারণ সে যেন আমার কাছ থেকে দূরে সরে যায়। 2 মাস পর খেলতে গেছিলাম, তখন তার ভাই দেখে আবার হুমকি দিয়ে আমার ফোন নাম্বার রেখে দিছিল। তার ভাই প্রতিদিন মেসেজ দিয়ে বলে দেয় যেন তার বোনের দিকে না তাকাই, আর অনেক কিছু বলে। আর এদিকে সামিয়ার তো পাগলামি আছেই। আজ সকালে তার গাড়িতে আমার ফোন রেখে আসছি, যদি ফোনটা চেক করে তাহলে তার ভাই কি বলেছে সব জানতে পারবে সামিয়া। বুঝতে পারছি, তার ভাইয়ের জন্য দুজন মিলতে পারছিস না। হ্যাঁ ঠিক আছে, বাসায় চল, এই নিয়ে পরে আমি একটা কিছু করব। এখন চল, এখানে বসে না থেকে। তখন আমি উঠে পিছনে ফিরে তাকাতে দেখি সামিয়ার ভাই যাচ্ছে। তখন আমার কাছে আসলো সামিয়ার ভাই। তখন আমি মাথা নিচু করে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সামিয়ার ভাই সালামের উত্তর নিয়ে বলল, ভালো আছি। সব ঠিকঠাক মতো করছিস তো? জি, আমি স্বামীর সাথে কথা বলি না তো। গুড। খুব তাড়াতাড়ি আর দেখতেও পারবি কেউ। কেন? সে পরেই দেখবি। শোন, আগামীকাল থেকে নিয়মিত মাঠে খেলতে যাস, সমস্যা নেই। এই বলে সামিয়ার ভাই মুচকি এসে চোখে সানগ্লাস পরে গাড়িতে উঠে চলে গেল। তখন আমি বললাম, বুঝতে পারছি না যে আমায় নিষেধ করতে ওই এলাকায় ক্রিকেট খেলতে, আজ বলছে নিয়মিত যেতে। কিছু একটা তো হবে। তোর হাসি দেখে বুঝতে পারছি তোর ভুল হয়েছে সামিয়াকে বারবার ফিরিয়ে দেওয়া। তুই যদি বুঝিয়ে বলতি তাহলে ঠিক কিছু একটা হতো। এখন কি হবে? বাসায় চল, আমি আগামীকাল কিছু একটা করব। ঠিক আছে। তারপর আমি আর ঝুমুর সেখান থেকে চলে গেলাম। ঝুমুর বিদায় নিয়ে চলে গেল তার বাসায়। আমি আরো 1 ঘন্টা পর বাসায় যাওয়ার পর আমার বোন বলল, ভাইয়া তুই আসছিস? তো কে আসছে? আমার আত্মা নাকি? হ্যাঁ, কে জানে, তোর আত্মা আসতেও পারে। দূর, কিছু বলা থাকলে বলতো। তোর জন্য একটা চিঠি আসছে এই ডিজিটাল যুগে। কি বাবা, কে সে মহান ব্যক্তি যে চিঠি দিল? কি লেখা আছে রে? আমি কি জানি নাকি কি লেখা আছে? অন্যের চিঠি আমি পড়ি না। ঠিক আছে দে। তারপর আমি চিঠিটা নিয়ে রুমে গেলাম। চিঠি খুলে যা দেখলাম আমি তো পরে অবাক, কারণ চিঠিতে একটা সাদা পৃষ্ঠায় রক্ত দিয়ে শুধু লেখা আই লাভ ইউ, সাথে আমার ফোনটাও আছে। তখন আমি বুঝতে পারলাম এটা স্বামীর কাজ। আমি তখন রক্ত থেকে চিন্তায় পড়ে গেলাম তার কিছু হয়ে যায়নি তো। তখনই আমার বোন আসলো আর বলল, ভাইয়া ভাইয়া চিঠিতে কি লেখা আছে? প্রেমের চিঠি নাকি? আমি চিঠিটা লুকিয়ে আমতামতা করে বললাম, কি কি কিছু না তো। দেখা তাহলে আমায় দেখে। না, এটা দেখা যাবে না। আরে দেখি কি আছে। বললাম তো দেখা যাবে না, রুম থেকে যা এখন। বাবা কি রাগ! আমি জানি কিছু একটা আছে, পরে দেখে নেবো ঠিকই। এই বলে আদিবা চলে গেল। তখন আমি সাথে সাথে স্বামীকে কল দিলাম, কিন্তু তার ফোন বন্ধ বলছে। তখন আমি আরও চিন্তায় পড়ে গেলাম আর ভাবতে লাগলাম, স্বামী কিছু করেনি তো আবার? নিজে যে রাগি ডেঞ্জারাস, যদি কিছু হয়ে যায় ভয় লাগছে। আমি কি যাবো তার কাছে? আমারও তো খারাপ লাগছে। এদিকে সন্দেহ হয়ে গেছে, যাই গিয়ে দেখে আসি আর সব সত্যি কথা বলে আসি। তখন আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম আর স্বামীর বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। কিছুটা সামনে যাওয়ার পর তানিম বলল, দোস্ত কই যাস তুই? একটু স্বামীর বাসায় যাচ্ছি। কি এই সন্ধ্যায়? যাও, খুব দরকার, তুই যাবি? ঠিক আছে চল, ফ্রি যেহেতু আসি, যাওয়া যাক। তারপর আমি আর তানিম যেতে লাগলাম। 20 মিনিট পর অবশেষে তাদের বাসায় গিয়ে পৌঁছালাম। তখন আমি বললাম, দোস্ত এখন স্বামীর সাথে কথা বলা যায় কি করে? কেন তোর মুখ দিয়ে? তোর হারামি, ফাজলামো করিস না। তুই যেমন প্রশ্ন করলি তেমন উত্তর দিছি। দোস্ত মজা করিস না, স্বামীকে আজ বলতেই হবে সব কথা। আমি তাকে ভালোবাসি, এখন কি করে কথা বলি? তাহলে ঠাস করে চলে যা তাদের বাসায়, ভিতরে ঠুস করে গিয়ে কথা বলে চলে আয়। কিন্তু আমার যাও তো নিষেধ তার ভাইয়ের। তো তুই যা, একটু গিয়ে বল আসতে। কি সাংঘাতিক! আমি যাব তাদের বাসায়? জীবনও না বাবা, তাদের বাসায় ভিতরে গেলে মাইয়া হাড্ডি গুড্ডি নড়িয়ে দিবে। তাহলে কি করার? তাহলে ফোন করে বল আসতে। ফোন বন্ধ। তাহলে দেয়াল টপকে তার জানালা দিয়ে যা। দেয়ালগুলো দেখছিস কত উঁচু, তারপর আবার উপরে কাচের ভাঙ্গা গ্লাস দেওয়া আছে। দোস্ত একটু গিয়ে বল আসতে। তুই আমায় শেষ পর্যন্ত পাঠাইবি? হ্যাঁ, একটু যা, হেল্প কর, তাহলে তোর কপালে সুন্দর একটা বউ জুটবে। কি বউ? আজও একটা হারামি কোলবালিশ আইলো না জীবনে, আর বউ আইব সুন্দর? আরে আসবো,
আচ্ছা যা, আমি একটা তোরে কোলবালিশ গিফট দেবো। হ্যাঁ হ্যাঁ। দোস্ত তুই সত্যি আমার, কি? তুই সত্যি আমার। আরে বলে ফেল কি? বাস দেওয়ার বন্ধু হালা, তবুও কইলি না একটা গার্লফ্রেন্ড দিমুনি। কোলবালিশ নিয়ে আসে যা, হারামি কিছু লাগবো না, যাইতাছি। ওকে দোস্ত, তাড়াতাড়ি যা। তারপর তানিম চলে গেল ভিতরে। আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। কিছুক্ষণ পর তানিম ফিরে আসলো, আর তখন আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে দোস্ত? আমি গিয়ে তার ভাইকে বলছি একটু সামিয়ার সাথে কথা আছে। তখন কি বললো জানিস? কি বললো? বললো সামিয়া এখন ঘুমাচ্ছে, তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তার হাত নাকি কেটেছে আর পাগলামি করছিল। দেখলাম তার ভাই কান্না করছে। এটা শোনা মাত্রই আমার মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে আমার বুকে আঘাত করছে। আমার চোখ পানিতে ঝলমল করছে। তখন আমি দৌড়ে ভিতরে গেলাম। যেদিকে সামের ভাই বাইরে দাঁড়িয়ে আছে আর কার সাথে যেন ফোনে কথা বলছে। তখন আমি গিয়ে বললাম, ভাইয়া আমি সামের সাথে একটু দেখা করতে চাই। তখন সামের ভাই হাতের ইশারায় বলল না। তখন আমি আবার বললাম, প্লিজ 1 মিনিট দেখবো, একটু যেতে দিন। তখন সামের ভাই আমাকে একটা দিয়ে বলল, তোকে যেতে বলছি, যা। তখন আমাকে তার লোক দিয়ে বাসা থেকে বের করে দিল আর গেট বন্ধ করে দিল। আমি বাইরে দাঁড়িয়ে কান্না করছি আর বলছি, আজ আমার জন্য এইসব হয়েছে। যদি আগে কাছে টেনে নিতাম তাহলে কষ্ট পেত না। তখন তানিম এসে বলল, থাক দোস্ত, কাঁদিস না, এতে তোর দোষ নেই, সবই তো তার ভাই করেছে, তুই তো আর কিছু করতে পারতি না। তবু আমার উচিত ছিল বলে দেওয়াটা, শুধু শুধু এতটা কষ্ট দিছি। থাক এখন বাসায় চল, অনেক রাত হয়েছে। তুই যা, আমি যাব না, আমি এখানে আছি। এখন দেখলি তো তুই কতটা কষ্ট পাচ্ছিস, আর যখন তাকে বারবার ফিরিয়ে দিয়েছিস তখন তার কতটা কষ্ট হয়েছে ভাব। আমি চুপ করে কান্না করতে লাগলাম। তখন তানিম আবার বলল, চল বাসায়, এখানে বসে থেকে লাভ নেই, বাসায় চল, আগামীকাল দেখা যাবে। না আমি যাব না, তুই চলে যা। দূর চল তো, এত কথা না বলে। এই বলে তানিম টেনে নিয়ে যেতে লাগলো আর আমি কাঁদতে লাগলাম। ভাষার সময় নিয়ে বলল, শোন, কান্না না করে বাসায় যা, সব কিছু ঠিক হয়ে যাবে। তোকে ছাড়া সামিয়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না, দেখিস আগামীকাল ঠিক হয়ে যাবে। তখন আমি চলে গেলাম সোজা আমার রুমে, গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর আমার বোন এসে ডাকলো, কিন্তু কাজ হলো না, উত্তর দেইনি আমি। তারপর আর কেউ আমাকে ডাকেও নি। আমি সারা রাত কান্না করেছি, নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার। এখন আমার জন্য সব কিছু হয়েছে। আমি সারা রাত ঘুমাইনি। সকাল 9টায় আমার আম্মু ডেকে গেল, কিন্তু আমি দরজা খুললাম না। তার কিছুক্ষণ পর আবার দরজার মাঝে কেউ টোকা দিল আর বলল, নীরব, আমি সামিয়ার ভাই, দরজাটা খোলো, কোথা আছে। তখন আমি কি দরজা খুলে দিলাম আর সামিয়ার ভাই এসে বলল, আমার সাথে চলো, আমার বাসায় কিছু কথা আছে। আর গতকাল চড় দেওয়ার জন্য সরি, তাড়াতাড়ি আসো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি সামিয়ার ভাইয়ের দিকে। তখন সামিয়ার ভাই আবার বলল, কি হলো, চলো। তখন আমি বললাম, ঠিক আছে, আমি একটু চোখে মুখে পানি দিয়ে আসছি। এবার আমি কি চোখে মুখে পানি দিয়ে আসলাম আর দুজন বাসা থেকে বেরিয়ে আসলাম। সামিয়ার ভাই গাড়ি নিয়ে আসছে। তখন আমাকে বললো গাড়িতে উঠতে। আমি উঠলাম। তখন সামিয়ার ভাই বলে উঠলো, সারা রাত কান্না করছিস নাকি, চোখ লাল হয়ে গেছে। আমি কিছু বললাম না। তখন গাড়িতে যেতে লাগলো। তখন সামিয়ার ভাই আবার বলল, শোন নীরব, আমার একটা মাত্র আদরের বোন, তুই তো জানিস আমাদের কেউ নাই, আব্বু আম্মু বেঁচে। ও আপনাদের তো বলতেই ভুলে গেছিলাম, সামিয়ার আব্বু আম্মু বেঁচে নেই। সামিয়া পৃথিবীতে আসার কিছুদিন পর আম্মু মারা যায়। তারপর আব্বুকে আমাদের শত্রু মেরে ফেলে। তারপর থেকে মা বাবার আদর না পেয়ে বড় হয়েছি। মা বাবা ছাড়া পৃথিবীতে কতটা কষ্ট তা আমি বুঝতে পারছি। যখন সামিয়া ছোট্ট ছিল তখন থেকে আমি ওর কোনো কিছু কমতি রাখিনি। যা চেয়েছে দিয়েছি, সব কিছুই হাসি খুশি রাখছি। আমি চেয়েছিলাম একটা বিয়ে করে সামিয়াকে দেখার লোক রাখতে। আমারও মনের মানুষ ছিল, চাইছিলাম তাকে বিয়ে করতে। কিন্তু ভাগ্য কি আমার, যাকে 5 বছর ভালোবাসলাম সে আমায় ধোঁকা দিয়েছে, অন্য আরেকজনকে নিয়ে চলে গেছে। জানিস আমি অনেক ভেঙে পড়েছিলাম, তবুও বোনটার কথা ভেবে নিজেকে শান্ত রাখছি। তারপর থেকে বিয়ে না করার চিন্তা করছি, আর রিলেশন না করার চিন্তা করছি। আর বোন যাতে আমার মতো ধোঁকা না খায় রিলেশন করে, তাই তার কাছে কাউকে যেতে দেই না।
এই জন্য তোকেও সেদিন মেরেছি, মনে আছে? হ্যাঁ মনে আছে। এই জন্যই আমি রিলেশনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি এবং বোন যাতে কষ্ট না পায় সবাইকে হুমকি দিয়ে রাখছি। সবাই আমায় মাস্তান হিসেবে চিনে। এটা কেন চিনে জানিস? কারণ আমি আব্বুর মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, তাই সবাই ভয় পায় আমি খুন খারাপ কাজ করি। আমি এমন না, আমায় হতে হয়েছে এমন। গতকাল যখন তোর সাথে কথা বলে বাসায় গিয়েছি, গিয়ে দেখি বোন হাত কেটে কিছু একটা লিখছে আর রক্ত ঘর পুরো লাল হয়ে গেছিল। বোনটা পাগলামি করেছিল, শুধু একটা কথাই বলছে, আমি ওকেই চাই, আমার ওকেই লাগবে। তারপর অজ্ঞান হয়ে গেছিল। ডাক্তার এনে ট্রিটমেন্ট করিয়েছি, ঘুমিয়ে ইঞ্জেকশন দিল। তখনই তুই আসছিস। তখন আমার মাথা ঠিক ছিল না, বোনকে এমন দেখে, তাই তোকে মেরেছিলাম। তার জন্য সরি। এটা শুনে আমি প্রচণ্ড মন খারাপ হয়ে গেল আমার। তখন আমি বললাম, না ভাইয়া, ঠিক কাজ করেছেন, সরি বলার কিছু নেই। সকালে যখন হাতের লেখা দেখলাম তোর নাম, তখন বুঝতে পারছি তোকে আমার বোনটা অনেক ভালোবাসে। আর তুইও আগে যা বলছিলাম তার জন্য সরি। আমার বোনটা তোকে ছাড়া থাকতে পারবে না, আর তুই পারবি সব সময় হাসি খুশি রাখতে। তোর কাছে বোনটা সুখী থাকবে, তাই আমার বোনটা তোর হাতে তুলে দিলাম। আমি এটা শুনে অনেক খুশি হলাম। যখনই বলতে যাব কিছু, তখনই ড্রাইভার বলল, ভাই এসে গেছি বাসায়। তখন সামিয়ার ভাই বলল, নীরব, তুই সামিয়ার কাছে যা, আমি আসছি একটু, সেখানে নার্স আছে, যা। ঠিক আছে ভাইয়া। তারপর আমি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে প্রবেশ করলাম। সোজা সামিয়ার রুমে গেলাম, গিয়ে দেখি সামিয়া শুয়ে আছে, হাতে স্যালাইন লাগানো। তখন সামিয়া দেখে বলল, তুই এইখানে কেন? তখন আমি কাছে গিয়ে বললাম, সরি। কিসের জন্য সরি? নার্স, তুমি একটু বাইরে যাও, আমার কথা আছে একান্ত। তখন সামিয়া রেগে বলল, নার্স কোথাও যাবে না, তুই বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। আমি মন খারাপ করে বললাম, এমন করে বলছে কেন? আমি এমনি। এখন আর তোকে কে বললো আমার কাছে আসতে? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোকে আর ভালোবাসি না, তুই আমার সামনে থেকে চলে যা বলছি। প্লিজ আমার কথা শোনো, তারপর যা বলার বলো। তোকে যেতে বলছি আমি, যাবি নাকি আমার লোক দিয়ে বের করে দিব? একটাবার বলার সুযোগ দাও, আমার কথা শোনো, তারপর যা বলবে তাই হবে। তুই যদি না যাস তাহলে আমি এক্ষুনি নিজেকে শেষ করে দিব। আমি কান্না ভেজা কণ্ঠে বললাম, প্লিজ এমন করো না, আমার কথাগুলো শোনো আগে। তখনই সামিয়ার হাতে স্যালাইন খুলে ফেললো এক টান দিয়ে। তখন রক্ত পড়তে লাগলো, আর নার্স বলল, প্লিজ আপনি চলে যান এখান থেকে। ঠিক আছে চলে যাচ্ছি, তবে এটাই বলে যাই, আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু তোমার ভাইয়ের জন্য তো প্রকাশ করতে পারিনি। অনেক ভালোবাসি তোমাকে। এই বলে আমি কান্না করতে করতে চলে গেলাম বাইরে। গিয়ে রাস্তায় হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একটা নদীর ধারে গিয়ে বসলাম। আমার এটা প্রিয় জায়গা, এটা আমার বাসা থেকে একটু দূরে। তখন আমি সেখানে বসে কান্না করতে লাগলাম। সারাদিন সেখানে বসে কাটিয়ে দিলাম। রাতে বাসায় ফিরলাম ঘুমের ওষুধ নিয়ে। তখন আমি বাসায় যাওয়ার পর আমার আম্মু দেখে বলল, কোথায় ছিলি সারাদিন? তোকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি। আমি কোনো উত্তর দিলাম না, সোজা রুমে চলে আসলাম। আর তখন আম্মুর সাথে সাথে আসলো, পিছনে এসে বলল, বাবা তোর কিছু হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? প্লিজ তুমি যাও এখন, বিরক্ত করো না, প্লিজ আমায় একা থাকতে দাও। আমায় বল কি হয়েছে তোর? প্লিজ যাও তো। তারপর আমি আমার আম্মুকে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দিলাম। রুমের লাইট অফ করে শুয়ে কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ খুব কষ্ট হচ্ছিল। সব আমার জন্য হয়েছে। মাঝরাতে হঠাৎ করে আমার মনে হলো কে আমার উপর এসে বসেছে। তখন আমি স্বপ্ন ভেবে চোখ খুললাম না, কারণ আমার রুমে তো রাতে কেউ আসার কথাই না। তখন মনে হলো কেউ 100 কেজি আটার বস্তা উপরে ফেলেছে। আর আমি সাথে সাথে চোখ খুলে ফেললাম। আর যা দেখলাম তাতে পুরো অবাক। দেখলাম আমার উপরে একজন মেয়ে বসে আছে অন্ধকারে, তার মুখ দেখাও যাচ্ছে না। তখন ভাই চিৎকার করতে যাব, তার আগেই আমার চিৎকার দেওয়া বন্ধ করে দিল তার ঠোঁট দিয়ে। আমার ঠোঁট বন্ধ করে দিল। আমি ছাড়তে চেষ্টা করছি কিন্তু পারছি না। আমার ঠোঁটগুলো চকলেটের মতো খেতে লাগলো। 15 মিনিট পর ছেড়ে দিল। তখন আবার চিৎকার দিতে যাব, এবার মুখে হাত দিয়ে ধরে ফেললো। ওই চিৎকার দিস কেন? আমি সামিয়া। আমি তো পুরো অবাক, এই মেয়ে এখানে আসলো কি করে এত রাতে? তখন আমি মাথা নাড়িয়ে বললাম, চিৎকার দেব না। তখন সামিয়া বলল, সত্যি তো চিৎকার দিব না?
আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তখন মুখে থেকে হাত ছড়িয়ে দিল আর বললাম, আপনি এখানে কেন? হ্যাঁ, এত রাতে আমার রুমে কেন? আমি আমার বরের রুমে আসছি। কে আপনার বর? কেন? তুমি আমার বর। জানো, আমার ঘুম আসছিল না, খুব কষ্ট হচ্ছিল তোমাকে তখন এইগুলো বলে, অনেক কষ্ট পেয়েছি। আপনি তো আমায় ভালোই বাসেন না, তাহলে কেন আসছেন আবার? কে বললো ভালোবাসি না? আমি নিজের চাইতেও বেশি ভালোবাসি, তো হাত কেটে তোমার নাম লিখছি। বলো আর কি করতে হবে? তাহলে তখন এইগুলো কেন বললেন? যে কষ্ট পেয়েছি জানেন? সরি, প্লিজ ক্ষমা করে দিও। ঠিক আছে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি জানি তো, আমার ভাইয়া বলছে, জুমুর বলল আর কিছু বলতে হবে না। আচ্ছা, তুমি আসলে কোত্থেকে, কি করে আসলে? সে অনেক কথা, অন্যদিন বলবো। উফ, ভুলে গেছি, দাঁড়াও 1 মিনিট। তখন স্বামী উঠে লাইট অন করে একটা লোক জানালা দিয়ে নিয়ে আসলো। আমি দেখলাম জানালা খুলে ফেলেছে, জানালা কাছে ছিল। সামিয়া মেকানিকগিরি করে পুরো জানালা খুলে ফেলেছে। আমি পরে অবাক। তখন একটা বয়স্ক লোক আসলো ভিতরে। আমি জিজ্ঞেস করলাম, ইনি আবার কে? তখন সে বলল, আমি কাজী সাহেব, বিয়ে পড়াই। দেখো তো বাবা, এত রাতে আমায় হুমকি দিয়ে বাসা থেকে নিয়ে আসছে বিয়ে করাতে। নিয়ে আসছে তাও আবার এই জানালা দিয়ে রাত 12টায়। আমি তো পরে অবাক হয়ে গেছি এই কথাগুলো শুনে। কি, এই পাগলি এটা করছো কেন? তখন স্বামী বলল, হ্যাঁ, আমি আর 1 মিনিটের জন্য তোমাকে ছেড়ে কোথাও যাব না। এখন থেকে তোমার এই বুকে মাথা রেখে থাকবো। অনেক কষ্ট পেয়েছি। আরে তাই বলে তুমি রাতে কাজী সাহেবকে নিয়ে আসবে? আমি ভাইয়াকে বলছি আজ বিয়ে করব। ভাইয়া রাজি আছে, এক্ষুনি চলে আসবে, তারপর আমাদের বিয়ে হবে। হায় রে পাগল। তুমি বসো, আমি আম্মু আব্বু সবাইকে ডেকে আনছি গিয়ে। এই রে, কাম সারছে। না যেও না। আমি তো যাবই। এই বলে স্বামী দৌড়ে চলে গেল। দরজা খুলে তখন কাজী সাহেব বলল, এত সাংঘাতিক মেয়ে বাবা, আমি এমন মেয়ে আর কখনো দেখিনি জীবনে। কত বিয়ে পড়ালাম। এইবার দেখে নিন। হ্যাঁ, দেখলাম। কিছুক্ষণ পর স্বামী সবাইকে ডেকে নিয়ে আসলো আর বলল, এই যে কাজী নিয়ে আসছি জানালা দিয়ে, এখন তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিন আম্মা আব্বা আপনার ছেলের সাথে। এদিকে আব্বু আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে কাণ্ড দেখে। তখন আমার আম্মু বলল, বাবা নীরব, আমি কি ঘুমের মধ্যে স্বপ্নে আছি নাকি সত্যি? কোনো স্বপ্ন না, সত্যিই আসছো। এই পাগলি আসছে এক্ষুনি বিয়ে করতে আমায়। তোমরা যা বলো তাই হবে, আমি কি আর বলবো। কি কাণ্ড দেখছো, মেয়ের রাত 12টার জানালা ভেঙে কাজে নিয়ে আসছে বিয়ে করাতে। তোমার বাড়ির লোক কোথায় মা? নিয়ে আসো। হ্যাঁ ভাইয়া আসছে, এক্ষুনি চলে আসবে। তখনই সামের ভাই রুমে আসলো আর এসে সবাইকে সালাম দিল। উত্তর নিয়ে সবাই ভয়ে কাঁপতে লাগলো, কারণ সবাই জানে সামের ভাই মাস্তান। কিন্তু আমার আব্বু আম্মু জানে সে খারাপ না। তখন বলল, আর ভয় পেও না, তুমি ভেবো না ও খারাপ, খুব ভালো ছেলে, ভুল ভেবো না। তখন আমার আম্মু সামের ভাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, সামিয়া কি পাগলামি করছে? এখন তোকে বিয়ে করিয়ে দিতে হবে বলছে। তখন সামের ভাই বলল, আমি বলছি কিছুদিন পর কথা বলে বিয়ে দিয়ে দেই, কিন্তু ও রাজি না, বিয়ে এখনই করবে। সাথে সাথে ঘর থেকে বের হয়ে কাজী নিয়ে চলে আসছে, এখনই বিয়ে করবে। এখন আমি কি করব? কিছুদিন পর বিয়ে হলে ভালো হতো, বড় একটা অনুষ্ঠান করে নিয়ে আসতাম। আমরা তো রাজি আছি। কিছুদিন পরে না, আমি এক্ষুনি বিয়ে করব। এগুলো বলে কাঁদতে লাগলো। তখন সবাই বাধ্য হয়ে রাজি হলো। তখন আশেপাশে থেকে কিছু মুরব্বী লোক নিয়ে আসলো আর কাজী সাহেব তখনই বিয়ে পড়িয়ে চলে গেল। কি আর করা। তখন সামিয়ার ভাই আমাদের তৃতীয় রুমে আজরা থেকে গেল। কিছুক্ষণ পর সবাই চলে গেল যে যার রুমে। তখন সামি উঠে দরজা বন্ধ করে দিল আর বলল, চলো তাহলে আদর করি, এখন অনেক কষ্টের পর তোমাকে পেয়েছি, আজ সব কষ্ট দূর করে দিবে। আজ আমি পারবো না কিছুতেই। এমনিতে গত রাতে ঘুমাইনি, দিনেও ঘুমাইনি, তারপর আবার খেয়েছি ঘুমের ওষুধ, ঘুম ধরে ফেলেছে আমায়। আমি এত কথা শুনতে চাই না, আমার আদর লাগবে ব্যাস। আগামীকাল আদর করব। তা হবে না, চলো আগে নামাজ পড়ে তারপর শুরু করব। তখন উজু করে দুজনে নামাজ পড়ে নিলাম। আমি ওঠা মাত্রই সামনে ধাক্কা দিয়ে কাটে ফেলে দিল আর ওড়না ছুঁড়ে ফেলে দিল। তারপর আমার উপর উঠে বসলো। আজ সারা রাত আদর করবে, একটুও ঘুমাবে না কিন্তু।
দেখা যাক, কি থেকে কি হলো বুঝতে পারলাম না, আমার বিয়ে হয়ে গেল। এখন তোমার সিনিয়র বউয়ের আদর করা শুরু করি। তার আগে বলো, এই ছেলেদের পোশাক পরতে পারবে না, পর্দা করে থাকতে হবে। আমি সব রাজি। এই বলে সামিয়া আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে চকলেটের মতো খেতে লাগলো। কিছুক্ষণ পর দুজনে ব্রেক ফেল করে চলে গেলাম ইতিহাসের পাতায়। তারপর আর বলা যাবে না, কারণ আপনারা আবার থাক, আর বললাম না। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। পরবর্তী গল্প শীঘ্রই আসছে। আর হ্যাঁ, আর একটা কথা, আমি নিয়মিত গল্প দিতে পারছি না, তার একটাই কারণ, আমি বাইক অ্যাক্সিডেন্টে আমার হাত পা অনেকটাই ছিলে গেছে, এই জন্য রেস্টে আছি, এই জন্য বেশি একটা কাজ করতে পারছি না। তো কেউ কিছু মনে করবেন না। আল্লাহ হাফিজ।